আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, যিনি বর্তমানে কাতারের সানাইয়াতে রয়েছেন। ওনার অনেকগুলো ঘটনা ইতিপূর্বে আমরা প্রচার করেছি। থার্সডে নাইটের 127তম আয়োজনের পিঠা রহস্য, 142তম আয়োজনের স্কন্ধ কাটার খপ্পরে, এছাড়া মরুভূত শিরোনামে ঘটনা আমরা প্রচার করেছি। এরকম বেশ কিছু ঘটনা আমরা প্রচার করেছি। ওনার নাম হৃদয়। ওনার বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে। তো উনি ছোট ছোট 7টি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। একটা ঘটনা আর একটা থেকে মোটামুটি বেশ আলাদাই বলতে হবে। 7টি ঘটনার মধ্যে 7 রকমের ভিন্নতা রয়েছে। ঘটনাগুলো আপনাদের সবার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। চলুন শুরু করি ঘটনা। তো প্রথম যে ঘটনাটি এখন শেয়ার করব, এই ঘটনাটি ওনার মা বাবা এবং ওনার সাথেই ঘটেছিল। সময়টা 2020-21 সাল। ওনাদের বাড়ির মসজিদের পাশে একটি জায়গা রয়েছে। ওখানে একটা সময় ছোটখাটো একটা বিলের মতো ছিল। কালের বিবর্তনে এটি অনেক ছোট হয়ে গেছে। আশেপাশে বাড়িঘর হয়েছে, পুকুর খনন করা হয়েছে। আবার ওখানে বছরে একটা ফসল হয়। তো ওই জায়গাটাকে ওনারা ধোলার বলেন। ধোলার পারে ওনাদের একটা জমি আছে, যেখানে ওনারা ধান চাষ করেছেন। ধান পেকে গেছে, কিন্তু অতিবৃষ্টির কারণে সকল ফসল পানির নিচে চলে যাচ্ছিল। জায়গাটা একটু নিচু, তো যদি বৃষ্টি বেশি হয় ফসল তো পানির নিচে যাবেই। বৃষ্টি যখন শুরু হয়েছে তখন ওনারা কয়েকদিন অপেক্ষা করছেন যে বৃষ্টিটা থেমে যায় কিনা, পানি কমে যায় কিনা, কিন্তু পানি কমার বদলে পানি আরো বাড়ছে। আশপাশ থেকে পানিগুলো এসে আবার ওইখানে ঢুকছে। যেহেতু নিচু জায়গা, আগে হাঁটু পর্যন্ত পানি ছিল, এখন কোমর পর্যন্ত হয়ে গেছে। তাই ওনার আব্বা বললেন, দেরি করা যাবে না রে, দ্রুত ধান কাটতে হবে। এখন পানি বেশি থাকায় পানির নিচে ডুব দিয়ে কিন্তু ধান কাটতে হয় এই ধরনের সিচুয়েশনগুলোতে। তো ওনার আব্বা আবার চিন্তা করলেন যে এই যে হৃদয় ভাই যদি ধান কাটতে যান এভাবে পানির মধ্যে দীর্ঘ সময় থেকে, তার তো অতটা অভ্যস্ত হওয়ার যে ব্যাপারটা সেটা তো ওভাবে নাই, কারণ সে তো ছোটবেলা থেকে এই ধরনের কাজ করেন নাই। হ্যাঁ, কৃষি কাজ করেছেন টুকিটাকি, কিন্তু ওনার বাবা যেমন ছোটবেলা থেকেই অনেক কঠিন কাজগুলো করেছেন, উনি তো এটা করেন নাই। আর পানির মধ্যে দীর্ঘ সময় ডুবে থাকলে আবার এই হৃদয় ভাই জ্বর আসতে পারে। এইটা চিন্তা করে যখন ধান কাটতে গিয়েছেন তখন আর হৃদয় ভাইকে সাথে নেন নাই। এদিকে পুরো ক্ষেতের ধান উনি কেটেছেন, এইভাবেই কেটেছেন। এরপর বিকাল নাগাদ বাড়িতে আসছেন। বাড়িতে আসার পর উনি বলছেন যে ধান কাটা তো শেষ, এখন আমার সাথে চল। ওই ধানগুলো দড়ি দিয়ে বেঁধে ডাঙায় ভাসিয়ে ভাসিয়ে তীরে নিয়ে আসতে হবে, এরপর বাড়িতে নিয়ে আসবো। এরপর হৃদয় ভাই বলেন যে আমাকে ডাকলে না কেন, আমাকে তো সাথে নিয়ে যাওয়ার কথা ছিল। তখন উনি বলেন যে তুই দীর্ঘ সময় কাজটা করতে গেলে অসুস্থ হয়ে পড়তে পারি, সেই জন্য আর বলি না। তো যাই হোক, তো ওনারা ওখানে গিয়েছেন বাপ বেটায় মিলে। এরপর ধানের মুঠি দড়ি দিয়ে বেঁধে পানির উপর টেনে টেনে পাড়ে তুলছেন। কখন যে রাত হয়ে গেছে ওনারা তো টেরও পান না। এদিকে ওনার আম্মু টেনশন করতে করতে থাকতে না পেরে চলে এসেছেন ওনাদের কাছে। ওনার আম্মু জানতেন যে জায়গাটা ভালো না। উনি ভয়ে ভয়ে দোয়া দরুদ পড়তে পড়তে আসছেন যে বাপ ছেলেতে কি করে দেখে আসি, জায়গাটা যেহেতু ভালো না, রাত হয়ে গেছে এখনো আসছে না। তো এসে তো উনি একটু রাগারাগি করছেন যে এই এত রাত হয়ে গেছে, এখন এখানে কাজগুলো করা হচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না। কালকেও তো বাকিটা এসে করা যাবে, যেহেতু ধান কাটা হয়েই গেছে। তো উনি আবার বলছে যে এই তোমরা কি জানো রাত কত? রাত 10টা বাজে। তো ওনারা তো অবাক হয়ে গেছেন যে কাজ করতে করতে কখন যে রাত 10টা হয়ে গেছে, এটা তো ওনাদের খেয়ালই ছিল না। তখন হৃদয় ভাইয়ের আব্বা বলছেন যে আচ্ছা ঠিক আছে, কাজ তো প্রায় শেষ, 2-1 গেলেই কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ ওখান থেকে আবার 2-1 ওই ধানের কাছে যেতে হবে, যেই ধানগুলো কেটে উনি ভাসিয়ে রেখেছেন বা কোনো একটা বিশেষ পদ্ধতিতে রেখে দিয়েছেন আর কি পানির ভিতরে। তখন এতে হৃদয় ভাইয়ের মা সম্মতি দিয়ে বললেন যে ঠিক আছে, তোমরা সবাই দ্রুত করো, বেশিক্ষণ থাকা যাবে না। এই কথা যখন বলেছেন, হঠাৎ করে হৃদয় ভাইয়ের আব্বা একটু শব্দ করে বলে উঠছেন, হ্যাঁ কে রে, কেডারে তুই, কথা কাছ না কে রে, দৌড়াদৌড়ি করছিস কি জন্যে? মানে লোকাল ল্যাঙ্গুয়েজ আর কি, ওনাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, স্থানীয় যেই আঞ্চলিক ভাষা, সেভাবে বলছেন আর কি।
ওখানে পশ্চিম পাশে বড় একটি কড়ই গাছ আছে আর দুইটা ডোবা আছে পাশাপাশি আর কি। ওনার আব্বা ওইদিকে তাকিয়ে বলছেন। ওনার মাও তখন হঠাৎ করে বলতেছেন, আরে আপনি কেডা, কথা কন না কেরে, আর এত রাত্রে ওখানে করেন নাকি, আর এইভাবে দৌড়াদৌড়ি বা করতেছেন কেন? হৃদয় ভাইয়ের মা হৃদয় ভাইয়ের আব্বাকে বললেন যে আচ্ছা, এই যে লোকটাকে যে দেখা যাচ্ছে দৌড়াইতেছে মনে হচ্ছে, ইনি কি দৌড়ায় কি করে? মাছ ধরতেছে আর খাচ্ছে, কিন্তু এ দৌড়ায় কিভাবে? ওইখানে তো একটা ডোবা, ওখানে পানির মধ্যে দৌড়ায় কিভাবে? এই কথা যখন বলেছেন হৃদয় ভাইয়ের মা, সাথে সাথে হৃদয় ভাইয়ের আব্বা একটা বিড়ি ধরিয়েছেন, বুঝতে পেরেছেন যে এখানে অন্য কিছু আছে। এদিকে হৃদয় ভাইয়ের আম্মা তো আয়াতুল কুরসি পড়া শুরু করেছেন। আর এই যে এত কিছু হচ্ছে, হৃদয় ভাই কিন্তু কিছু শোনেনও নাই, দেখেনও নাই। এই জিনিসটা শুধু ওনার মা এবং বাবা দেখছেন। হৃদয় ভাই তখন বলছেন যে এই তোমরা কি কও, কই কিছুই তো নাই, আমি তো কিছুই দেখি না, তো তোমরা কি দেখো? কই লোকজন তো নাই, দাঁড়াও আমি আগায় গিয়ে দেখি ওখানে আছেটা কি। তখন ওনার মা রেগে গিয়ে ওনাকে দিয়েছেন এক থাপ্পড়, দিয়ে বলতেছে যে এই বেটা, সব কাজে পাকনামি করতে হয়, দেখিস নাই ভালো আছিস, দ্রুত বাড়ি চল। তখন হৃদয় ভাই বুঝতে পারছেন যে ওইখানে আসলে এমন কিছু আছে যা উনি দেখতে পাচ্ছেন না, ওনার মা বাবা দেখতে পাচ্ছেন, আর যেটা ওনার মা বাবা দেখতে পাচ্ছেন সেটা ওনার দেখাটা উচিত হবে না, বিপদ হতে পারে। এই জন্যই ওনার মা রেগে গিয়েছেন। ওনারা তো তিনজনই দ্রুত বাড়িতে চলে আসছেন। আসার পর আলোচনা করছেন যে ওনারা কিভাবে এই জিনিসটা দেখলেন, কি দেখেছেন। হৃদয় ভাই আরো ভালো করে শুনলেন। তো হৃদয় ভাইয়ের মা বাবা দুজনেই দেখেছেন কালো একটি অবয়ব প্রথমে ওই ডোবার পাড়ে বসেছিল, এরপর নিচে নেমে পানি থেকে কিছুটা তুলে খায়, সম্ভবত মাছ বা এই টাইপের কিছু হতে পারে, অন্ধকারে ওইভাবে বোঝা যায় না যে আসলে কি খাচ্ছিল। এরপর যখন হৃদয় ভাইয়ের বাবা ডাক দিয়েছেন, এই অবয়বটা পানির উপরে দৌড়াদৌড়ি শুরু করছেন। তখন হৃদয় ভাইয়ের মা দেখে আবার যখন কথা বলেছেন, এরপর নাকি ওই অবয়বটা দৌড়ে ওনাদের দিকে আসছিলেন। এটা দেখে ওনার মা ভয় পেয়েছিলেন, আর তখনই হৃদয় ভাইয়ের বাবা একটা বিড়ি ধরিয়েছিলেন। উনি ওই সময় বিড়ি খেতেন আর কি। এরপর থেকে রাতের বেলা ওই ধোলার পাড়ে ওনারা যেতেন না, এমনকি ওনার বাবাও যেতেন না। ধান যদি কাটতেই হতো সন্ধ্যার আগেই সবকিছু নিয়ে আসতেন, আর যদি পানি থাকতো কখনো কখনো সেক্ষেত্রে 2 দিনে কাজ করতেন, তবুও সন্ধ্যার পরে ওই দিকটাতে থাকতেন না। তো এটাই ছিল ঘটনা। তো এর পরের ঘটনাটা ওই ধোলার পাড়কে কেন্দ্র করেই, তবে এটা ছিল ওনার জন্মের আগের ঘটনা। ওনার আব্বা তখন বিয়ে করেছেন সপ্তাহখানেক হবে, সময়টা এখন থেকে প্রায় 30 বছরেরও আগের কথা বলছি আর কি। তো আগে গ্রামে সবাই যেটা মানতেন, এখনো বিভিন্ন জায়গায় মানে, সেটা হচ্ছে যে বিয়ের পর 40 দিন নতুন হাজব্যান্ড ওয়াইফ খুব সাবধানে থাকতেন। এমন কোনো জায়গায় যেতেন না যে জায়গাগুলো ভুতুরে বা বদনজর লাগতে পারে, ক্ষতি হতে পারে, এমন জায়গাগুলোতে যেতেন না। 40 দিন ওনারা এটা মেনটেন করতেন। ওনাদের তখন গরু ছিল। হৃদয় ভাইয়ের আব্বা ওই ধোলার পাড় থেকে ঘাস কেটে নিয়ে আসতেন গরুর জন্য। তো হৃদয় ভাইয়ের দাদা বারবার বলতেন যে দ্রুত বাড়ি আসবি। হৃদয় ভাইয়ের আব্বার নাম হচ্ছে সারোয়ার, তো সারো বলে ডাকতেন আর কি সংক্ষেপে। তো বলতেন যে সারো দ্রুত বাড়ি আসবি, ভুলেও সন্ধ্যা করিস না, জায়গাটা ভালো না, খুব বিপদে পড়বি। এটা কিন্তু ওনার দাদা বলতেন। এদিকে ঘাস যে কাটছেন, ঘাস কাটতে কাটতে মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। তখন হৃদয় ভাইয়ের আব্বা উনি ভাবছেন, হাই হাই, বাবা যদি দেখে তো আমার খবর আছে, আমাকে তো দ্রুত যেতে বলছিল। উনি তখন কি করেছেন, ঘাস কাটা বাদ দিয়ে দ্রুত যে ঘাসগুলো কাটা হয়েছে সেগুলো বস্তার মধ্যে ভরতে থাকেন। আর তখনই ঘটে অদ্ভুত এবং ভয়ঙ্কর একটা ঘটনা। যখনই ওই বস্তার মধ্যে উনি ঘাসগুলো ভরছিলেন, উনি দেখেন বারবার একটি লিকলিকে চিকন হাত বস্তার ভেতর থেকে ঘাসগুলো ঠেলে বাইরে বের করে দিচ্ছে।
ওনার আব্বা আবারও ঘাসগুলো বস্তায় ভরার চেষ্টা করছেন, ভরে দিচ্ছেন। ওই হাতটা কি করে, বস্তার ভেতর থেকে ঠেলে ঘাসগুলো বাইরে বের করে দেয়। একটা লিকলিকে চিকন হাত, লম্বা হাত। এরপরে দেখলেন যে হাত একটা না, হাত দুইটা। প্রথমে একটা ছিল, পরে দেখেন দুইটা। এই দুইটা হাত বস্তার বাইরে বের করে দিচ্ছে। ওনার আব্বা চিন্তা করেন, বুঝলাম না ঘটনা, দুইটা হাত আছে তো এটার শরীর কই, বডি কই? উনি বস্তার ভিতরে ভালো করে উকি দিচ্ছেন। বস্তার ভিতরে উকি দিয়ে উনি দেখেন যে ভিতরে কিছুই নাই, শুধু যখনই ঘাসগুলো ব্যাগে ঢুকান, অর্থাৎ বস্তায় ঢুকান, তখন দুটো হাত দেখা যায়, ওই ঘাসগুলো বাইরে ফেলে দেয়। আজব একটা ব্যাপার। এরপরে দেখলেন যে এই হাত দুটোর আবার বড় বড় নখও আছে। শুরুর দিকে উনি এটা খেয়াল করেন নাই। উনি বুঝতে পারলেন এইবার এই শূন্য বস্তার ভেতর থেকে পুরো একটা বডি বের হয়ে আসতে পারে। কেবল তো হাত দেখিয়েছে। উনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ বিষয় না। উনি তখন কি করেছেন, সাথে সাথে বিড়ি ধরিয়েছেন। ওনার তো অনেক আগে থেকেই এই বিড়ি খাওয়ার বদভ্যাসটা ছিল। যখন বিড়ি ধরিয়েছেন তখন নাকি ওই বস্তার ভেতর থেকে হাতটা ভ্যানিশ হয়ে যায়। এরপর উনি যখন আবার ঘাস ঢুকিয়েছেন, এবার আর কোনো সমস্যা হয়নি। উনি বস্তার মধ্যে ঘাস ভরে ওই যে বস্তাটা, এইটা উনি পিঠে নিয়ে, মাথায় না পিঠে নিয়ে উনি বাড়ি চলে আসছিলেন। চিন্তা করছিলেন যে আবার যদি এটার মধ্যে হাত চলে আসে তাহলে ওর পিঠে আঘাত করতে পারে। একটু ভয় লাগছিল, কিন্তু আল্লাহর রহমতে সমস্যা হয়নি। উনি দ্রুত বাড়িতে চলে আসেন। এসে যখন দাদাকে ঘটনা বলছেন, তখন দাদা বেশ রাগারাগি করেন। উনি বলেন যে তোকে এত করে মানা করলাম, তারপরও কেন দেরি করলি? তোকে বারবার বললাম জায়গাটা ভালো না, নতুন বিয়ে করেছিস, বেশ কিছু নিয়ম কানুন মানতে হয়। এরপর দাদা হৃদয় ভাইয়ের বাবাকে, হৃদয় ভাইয়ের বড় ফুপুর স্বামী, যার নাম হচ্ছে কলমউদ্দিন, এই কলমউদ্দিন কবিরাজের কাছে নিয়ে যাবেন। টুকটাক কবিরাজি করতেন। উনি বললেন যে ওইটাতে একটা জিন ছিল, ওই সময় যেহেতু আজান চলছিল তাই কোনো কিছু করতে পারে নাই। ভেতর থেকে হাতটা দৃশ্যমান করে এই সারোর সময় নষ্ট করেছে, অর্থাৎ সারোয়ার আঙ্কেলের সময় নষ্ট করেছে আর কি, যাতে আজানটা শেষ হয়। ওই সময় ও যদি এই আগুন না ধরাতো তাহলে ওর উপর আসর করতো। যাক, আল্লাহর রহমতে সমস্যা হয়নি। উনিও ঝাড়ফুঁক করে দেন। আল্লাহর রহমতে এটা নিয়ে আর কোনো সমস্যা হয়নি। এবার আসেন আমরা চলে যাই তৃতীয় ঘটনায়। এই ঘটনাটি ঘটে ধোলার পাড় থেকে একটু সামনে গেলে এম সোলাইমান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, ওটার পাশ দিয়ে একটি রাস্তা কবরস্থান পর্যন্ত গিয়েছে। তবে এই রাস্তাটির শুরু এখান থেকে ছিল না, এটা ছিল মসজিদের বর্তমান ওজুখানার উপর দিয়ে। তারপর রাস্তা বন্ধ করে মসজিদের কাজ করে, আর ওই যে সেন্টারটার কথা বললাম এটার পাশ দিয়ে নতুন রাস্তা হয় আর কি। তখন এই রাস্তাটিকে ঘিরে যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো ছোট থেকেই নাকি ওনারা শুনে আসছেন এই রাস্তায় একটি মহিলা জিন থাকে। সে ওই মসজিদের ওখানে একটা গাছ আছে, একটা ছোট আম গাছ আছে, ওনারা ওই গাছটাকে টরই বলে। এই ধরনের আম গাছে নাকি ছোট ছোট আম হয়, মিষ্টি মিষ্টি হয় আমগুলো, আর ছোট ছোট আকৃতি, এটাকে ওনারা টরই বলে। তো সেই গাছে একটা মহিলা জিন থাকে। ওই মহিলা জিনটা নাকি মাঝে মাঝে ওই গাছ থেকে নেমে কবরস্থানের দিকে চলে যায়। তবে কারো সেভাবে ক্ষতি করেছে এমনটা শোনা না গেলেও হুট করে যদি কেউ তার সামনে পড়ে যায় তখন সে রেগে যায়, তখন টুকিটাকি ক্ষয়ক্ষতি হয় আর কি। তো এই হৃদয় ভাইয়ের এক কাকা, উনি নাম বলেন না এই সঙ্গত কারণে, তো উনি তার বন্ধুর সাথে মাঝে মাঝে রাতের বেলা গ্রুপ স্টাডির জন্য থাকতেন। কাকার বাড়ি থেকে তার বন্ধুর বাড়ি দূরে না, মাঝখানে অনলি 4-5টা বাড়ি আছে। দূর থেকে যদি চিৎকার দেওয়া যেত, অপর পাশ থেকে অনায়াসেই আরেকজন শুনতে পেতেন। কিন্তু যদি একজন আরেকজনের বাড়িতে যায় তাহলে এই রাস্তা দিয়েই যেতে হবে। একদিন ওনার বাড়িতে কিছু কাজ থাকায় তিনি যেতে একটু দেরি করেন। গ্রুপ স্টাডি করার কথা ছিল, রাত 11টা বেজে যায়। আর যেই রাত্রে গ্রুপ স্টাডি করার জন্য যেতেন সেই রাত্রে উনি আর বাড়িতে ফিরতেন না, ওই বন্ধুর বাসায় থাকতেন। তখন ওই কাকার মা বলেন যে আজ থাক, আজকে তো রাত হয়ে গেছে, আজকে যাওয়া লাগবে না।
উনিও বলেন যে না সমস্যা নাই, লাইট তো আছে হাতে, সমস্যা কি, চলে যেতে পারবো। আর গ্রামের লোকজনের মনের মধ্যে ভয় ডর কিন্তু কমই কাজ করে। তো কাকা চলতে লাগলেন। হঠাৎ করে উনি দেখেন একজন বৃদ্ধ মহিলা ওনার সামনে হাঁটছে। ওনার বন্ধুর বাড়ির কাছাকাছি আরেকটা বাড়ি আছে, ওই বাড়ির মালিকের নাম হচ্ছে আমির, আমির কাকার বাড়ি। তো সেখানে ওই আমির কাকা বাড়ির সামনের দিকে জবা ফুলের গাছ লাগিয়েছেন, অনেকগুলো গাছ হয়েছে আর কি সেখানে, এই গাছটাও অনেকটা ছড়ায় ছিটায় গেছে আর কি। তো গাছটা এমন ভাবে হয়েছে যে ওনার বাড়ির সীমানার দেয়ালের মতো হয়ে গেছে আর কি। তো ওইখানে আসার পর উনি দেখেন যে হঠাৎ করে ওই মহিলা জবা ফুল গাছের ঝোপে ঢুকে গেল। কাকা যখন সেখানে আসলেন তখন দেখলেন মহিলাটা উল্টা দিকে ফিরে দাঁড়িয়ে আছে, মানে আমির কাকার বাড়ির দিকে। ওটা চাচ্ছিল কাকা যেন চলে যায়। তো কাকা ভাবলেন যে কোনো বাড়ির মুরব্বী মহিলা হয়তো বা পথ ভুলে এদিকে ঢুকে পড়ছে, এখন কোন দিকে যাবে বুঝতে পারতেছে না। তো কাকা বলছেন যে হ্যাঁ গো চাচি, কে আপনি, আপনার বাড়ি কোথায়, কোথায় যাবেন, কোনো সমস্যা কিছু লাগবে বলেন, বাড়ি চিনতে পারছেন না আমাকে বলেন, আমি দিয়ে আসি, আমি এলাকারই ছেলে, সব বাড়িঘর চিনি আমি। আর এই কিসের মধ্যে ঢুকে পড়ছেন আপনি, আপনি তো ডানে বায়ে কোথাও যেতে পারবেন না। এই চাচি, এই চাচি, কথা বলেন না কেন, এইভাবে উনি ডাকছেন, বলছেন এই ধরনের কথাগুলো। একটা পর্যায়ে কাকা চিন্তা করলেন যে ইনি মনে হয় কানে কম শোনেন, বয়স্ক মানুষ, যার কারণে ওনার এই ধরনের কথাবার্তা শুনতে পাচ্ছেন না। উনি নিজেই ওই জবা গাছের ঝোপের মধ্যে কিছুটা ঢুকে ওই চাচির কাঁধে টাচ করেছেন, যে ও চাচি শুনতে পাচ্ছেন না। যখনই টাচ করেছেন মনে হলো উনি ঠান্ডা একটা শক খেলেন। ইলেকট্রিক শক যদি কেউ খায় যেভাবে শরীরটা কেঁপে ওঠে, ওনার কাছে মনে হলো ঠান্ডা কোনো কিছু দিয়ে ওনাকে শক দেওয়া হয়েছে, শরীরটা কেঁপে উঠেছে। তার শরীরটা এতটাই ঠান্ডা যে বরফ থেকেও যদি ঠান্ডা কিছু থেকে থাকে সেরকম কিছু। যখন এরকমটা হয়েছে তখন ওই মহিলাটা ওনার দিকে ঘুরে তাকান। তখন এই কাকা দেখেন খুবই ভয়ঙ্কর চেহারা, তার চুলগুলো কাঁচা পাকা এলোমেলো, দাঁতগুলো বেশ লম্বা, চিকন চিকন ধারালো, মুখে রক্ত। মুখে রক্ত বলতে ওই সময় দেখে যেরকমটা মনে হচ্ছিল যে বয়স্ক মহিলারা যদি একসাথে 3-4টা পান খায়, সেই পানের পিকগুলো যদি না ফেলে মুখ দিয়ে যেভাবে গড়িয়ে পড়ে ওই রকম কিছু। সেটা রক্ত হতে পারে, অন্য কিছু হতে পারে, তবে ওনার কাছে মনে হয়েছিল রক্ত। আর এনার চোখগুলো একদমই রক্তবর্ণ। এই মহিলাটা কি করেছে, তখন একটা শব্দ করেছে। এই শব্দটা হাসির শব্দও না, চিৎকারও না, শব্দটা এমন করেছে হে বলে এরকম একটা চিৎকার করেছে। তো এইটা অনেক সময় হয় কি, ওই যে সাইরেন বাজে যেভাবে ওই রকম, কিন্তু এটা ছিল খুবই ভয়ঙ্কর এবং কর্কশ একটা শব্দ, হে বলে এরকম একটা শব্দ করেছে। তখন কাকা তো ওরে আল্লাহ রে বলে দিয়েছেন এক দৌড়ে উনি ওনার বন্ধুর বাড়িতে চলে গেছেন, বন্ধুকে ডাকাডাকি করছেন। তারপর বন্ধুর কাছে উনি সব ঘটনা খুলে বলেন। এরপর বন্ধু আর বন্ধুর বড় ভাই ওইখানে গিয়ে আর কিছুই দেখতে পায় না। এই ঘটনার পর উনি সাধারণ ঝাড়ফুঁক করেছেন, কিছুদিন ভয় পেতেন, স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখতেন, আল্লাহর রহমতে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়। একদিন হয় কি, ওনার এক চাচাতো বোন দুপুরবেলা, অনেক বৃষ্টি হচ্ছিল সেই সময়টাতে, তো উনি আম কুড়োতে বের হয়েছেন। বৃষ্টির তীব্রতা বেশি, যার কারণে লোকজন ছিল না। তো উনি যখন কবরস্থানের কাছাকাছি আসেন তখন দূর থেকে দেখেন এই সেম বিবরণের একজন মহিলা একটি কবরের উপরে বসে আছে, আর দূর থেকে হাতের ইশারায় কাছে ডাকছে। তখন উনি তো খুব ভয় পেয়েছেন, এক দৌড়ে বাড়িতে চলে গেছেন। এটা কিন্তু দুপুরবেলা হয়েছে, বৃষ্টির সময়। শোনা যায় এখনো গভীর রাত্রে মাঝে মাঝে কেউ কেউ ওই অবয়বটাকে দেখতে পায়, যা এখনো চলমান রয়েছে। ঘটনাটা এ পর্যন্তই। এরপরে চলে যাব অন্য একটা ঘটনায়। হৃদয় ভাই যেটা পাঠিয়েছেন, এখন পর্যন্ত 3টা বললাম, টোটাল 7টা ঘটনা আছে আর কি, ছোট ছোট। এবারের ঘটনাটা একটা ফসলের মাঠকে কেন্দ্র করে। ওনাদের এলাকায় ফসলের বিশাল একটা মাঠ রয়েছে। তো
তো ওইটাকে ওনারা স্থানীয় ভাষায় কোরালি বলে থাকেন। আর ওই ফসলের মাঠের শেষে রয়েছে একটা বিল, ওটাকে কোরালি বিলও বলেন। তো কোরালি বিলের পূর্ব পাশে সেখানে আগে একটা জায়গা ছিল, আয়তনে 2% মতো হবে, বেশ উঁচু, অনেকটা ঢিবি আর কি। ঢিবি মাটি থেকে 5 থেকে 6 ফুট উঁচু হবে। আর মাঝখানটার একদম মাঝখানটা যেটা ওই ঢিবির, এটা আরেকটু উঁচু, 7-8 ফিট উচ্চতা হবে। ওখানে অনেক গাছপালা জন্মে থাকে, কিছু কিছু গাছ একটু বড় আছে। ওখানে যে মানুষজন যায় না বিষয়টা এরকম না। মাঠে কাজ করার পর কৃষকরা ক্লান্ত হয়ে যাওয়ার পর ওখানে গিয়ে বিশ্রাম করেন, সবাই মিলে বসে দুপুরের খাবারও খান। আবার বৃষ্টির সিজনে যখন পানি থাকে তখন কেউ কেউ ওখানে ছাগল বেঁধে রাখেন ঘাস খাওয়ানোর জন্য। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর, অনেক মানুষ সেখানে নাকি ভয় পেয়েছে, অনেকে একা একা ওখানে গিয়েছে, ভুতুরে থাপ্পড় খেয়েছে। পানির সিজনে নাকি ধরে পানিতেও চুবিয়েছে, কিন্তু কে চুবিয়েছে এটা ভালো করে বোঝা যায় না। একদিন হয় কি, হৃদয় ভাইয়ের আব্বা উনি বিলে মাছ ধরার জন্য জাল রেখে এসেছেন, অর্থাৎ বিলে জাল ফেলে এসেছেন, সকালে তুলবেন। এটা ছিল কারেন্ট জাল। ওনার আব্বা ঘড়ির সময়টা ওইভাবে বুঝতে পারেন নাই যে কয়টা বাজে। সেদিন রাত্রে বেশ জ্যোৎস্না ছিল, চাঁদনি রাতই বলতে হবে। ওনার আব্বা তো বুঝতে পারেন নাই ঘড়ির সময়টা কয়টা বাজে, উনি ভেবেছেন যে সকাল হয়ে গেছে, খুবই জ্যোৎস্না রাত। তো ওনার আব্বা চলে গিয়েছেন বিলে, গিয়ে দেখেন মাছ কম উঠেছে। তো উনি জাল উঠিয়ে বাড়িতে চলে আসছেন, মানে আসতেছেন আর কি। জাল নিয়ে আসার সময় ওনার আব্বা দেখেন ওনার এক ভাবি ধান ক্ষেতের মাঝে যে রাস্তা থাকে, যে আমরা আইল বলি সেটা আর কি, ওখানে বসে ওনার আব্বাকে হাতের ইশারা দিয়ে ডাকছে। ওই আইলটা আবার ওই টিলার কাছাকাছি ছিল। উনি হাতের ইশারাতে ডাকছেন, এরপরে নাম ধরে ডাকছেন, এই সারো এদিকে আয়, কি মাছ ধরলি দেখায় যা। ওনার আব্বা অর্থাৎ হৃদয় ভাইয়ের আব্বা ভাবছেন যে কি ব্যাপার, ঘটনাটা কি। এই ভাবি তো পর্দা করেন, উনি তো খুব দরকার ছাড়া কোনো পুরুষ মানুষের সামনে যান না। উনি এখানে বসে আছেন এইভাবে কোনো ধরনের পর্দা ছাড়া, এটা তো কখনো হয়নি। ঘটনাটা কি? এখানে তো তার বসে থাকার কথা না, তাও টিলার দিকে। হৃদয় ভাইয়ের আব্বা কিন্তু বুঝতে পারলেন যে এটা তার ভাবি না। তখনই উনি বিড়ি ধরিয়েছেন, যেটা পূর্বেও করতেন। এই ধরনের ভয়ের ঘটনা যখনই উনি ফেস করেছেন সাথে সাথে বিড়ি ধরাতেন। যখন বিড়ি ধরিয়েছেন তখন ওই মহিলাটা খুব বিশ্রী কণ্ঠে গালি দিয়ে বলে, এরে ছাড়ো, বিড়ি খাস কেন, বিড়ি ফালায় এদিকে আয়, আর জালটা রেখে মাছের পাতিল নিয়ে আয়, কি মাছ পাইলি দেখায় যা। তখন হৃদয় ভাইয়ের আব্বা বুঝতে পারেন এই যে জালের সাথে লোহা রয়েছে নিচের দিকে, জালের সাথে কিন্তু লোহা জাতীয় জিনিস থাকে বা শক্ত মাটির জিনিস থাকে, যার কারণে জালটা কিন্তু পানির নিচে ডুবে থাকতে পারে, নিচের অংশটা। ওই লোহা যেহেতু রয়েছে আর তার হাতে আগুন রয়েছে, এই কারণে ওই জিনিসটা কাছে আসতে পারছে না। ওনার আব্বা আর কোনো কথা না বলে দ্রুত বাড়ির দিকে হেঁটে চলে যান। গিয়ে হৃদয় ভাইয়ের আম্মাকে ডেকে জিজ্ঞেস করেন যে কয়টা বাজে। তখন মোবাইলে দেখা যায় রাত 3:45 বাজে। তখন হৃদয় ভাইয়ের আব্বা বুঝতে পারছেন যে ভুলটা উনি কি করছেন। উনি তো বুঝতে পারেন নাই যে আসলে এখন এত রাত, উনি ভোর হয়ে গেছে এটা চিন্তা করে ঘর থেকে বেরোয় গেছেন। এরপর থেকে হৃদয় ভাইয়ের আম্মা একটা কাজ করতেন, যাতে করে হৃদয় ভাইয়ের আব্বা ভুল করে এত রাত্রে বাড়ি থেকে বাইরে বের হতে না পারেন। রাতের বেলা গেটে তালা মেরে চাবিটা হৃদয় ভাইয়ের মায়ের কাছেই রাখতেন, যাতে এভাবে ভুল হয়ে বের হতে না পান। বের যদি হতেই হয়, হৃদয় ভাইয়ের মা ঘড়ির সময় দেখে উঠে তারপরে গেট খুলে দেবেন। এই টিলার আর একটা ঘটনা বলি। ওনাদের জমি ভাগাভাগি হবার পর ওনার ফুপুরা তাদের অংশের কিছু জমি বিক্রি করে দেন। হৃদয় ভাইয়ের মামারা সেখান থেকে একটি বড় জমি কিনে রেখে দেন। এই জমিটা আবার হৃদয় ভাইয়ের আব্বা চাষ করতেন বর্গা হিসাবে।
হৃদয় ভাইয়ের নানা ছোটবেলা থেকেই তার বাবার সাথে কৃষিকাজ করতেন। আসলে জমি জমার প্রতি তাদের একটা অন্য ধরনের আবেগ কাজ করত। এই নানার আবার ডায়াবেটিস, তিনি সকালবেলা হাঁটাহাঁটি করতেন। সকালে হেঁটে হৃদয় ভাইয়ের যে গ্রাম, সেই গ্রামের দিকে আসতেন ফজরের পরে, আবার জমি জমা দেখে নাস্তা করে, হৃদয় ভাইয়ের বাসা নাস্তা করে আবার একটু রেস্ট নিয়ে হাঁটতে হাঁটতে আবার চলে যেতেন আর কি। তো এটা উনি সবসময় করতেন। তো একদিন উনি আসছেন ফজরের পর, পথে ওনার পরিচিত এক লোকের সাথে দেখা হয়। তিনি জোর করে নানাকে রিক্সায় করে অনেকটা পথ এগিয়ে দেন। নানা বারবার বলে, আরে আমার তো ডায়াবেটিস, আমাকে তো হাঁটা লাগে। তখন বলে, আরে ধুর মিয়া, সমস্যা কি, একদিন হয়তো কমই হাঁটলা, প্রতিদিন তো হাঁটোই, একদিন কম হাঁটার সমস্যা না, রিক্সায় যেহেতু আমি আছি, গল্প করতে করতে চলো যাই একটু সামনে। এরপর একটা জায়গায় এসে নানাকে নামিয়ে দেন। নানা হাঁটা শুরু করেছেন, জমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, অর্থাৎ আইল দিয়ে অন্যান্য জমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আর ওনার যে জমিটা যেখানে আছে আর কি, ওই যে মামারা যে জমিটা কিনেছিলেন আর কি, সেই জমির দিকে যাচ্ছেন। হঠাৎ করে পেছন দিকে একটা শব্দ শুনতে পান, মনে হচ্ছে কেউ পিছনে হাঁটছে। পিছনে ফিরে দেখেন যে একজন মহিলা, বোরকা পরা, চেহারা দেখা যাচ্ছে না, হাঁটছে, মাথা নিচু করে হাঁটছে। নানা তখন বলতে লাগলেন যে, ও মা, আপনার বাড়ি কোথায়, কোথায় যাবেন? মহিলাটা আঙ্গুল দিয়ে সামনের দিকে ইশারা দিয়ে দেখালেন আর কি। নানা ভাবছেন যে সামনে তো সরকারচর নামে একটা গ্রাম রয়েছে, ওইখানে যাবে, হয়তোবা সেও নানার মতো জমি দেখতে আসছে। তখন নানা বললেন যে, আমার বাড়ি তো তরোয়া, আমি এখানে মেয়ের বাড়িতে আসছি, জমি রাখছি একটা, এটা দেখতে আসি মাঝে মাঝে, ডায়াবেটিসের মানুষ তো হাঁটতে হয়। তাও ও মা, আপনার বাড়ি কোনটা, কথা বলেন না কেন? হঠাৎ করে দেখেন এই জিনিসটা ভ্যানিশ হয়ে গেল। নানা থ মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, উনি বুঝতে পারছেন না কিছু, ঘটনাটা কি, এই মহিলাটা কোথায় গেল হঠাৎ করে, এত দ্রুত কেউ চলে যেতে পারে না। তখন একটা লোক নানাকে হালকা করে ধাক্কা দেয়। অনেক সময় আমরা যদি একদম চুপচাপ দাঁড়িয়ে থাকি, কেউ যদি হাতে টাচ করে বা কাঁধে টাচ করে হালকা ধাক্কা দেয়, ওরকম ধাক্কা একজন দিল। ওই লোকটা ধাক্কা দিয়ে বলে যে, ও ভাই, কে আপনি, এই টিলার কাছে কি করেন? ওই ঢিবিটাকে ওনারা টিলা বলে আর কি। আপনাকে দেখলাম বারবার এখানে ঘুরতেছেন, বিড়বিড় করে কি যেন বলতেছেন, এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছেন, ঘটনা কি? নানা যে এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, এটা কিন্তু নানার সেন্সে নাই। নানা তখন সব ঘটনা খুলে বলেন ওই লোকটাকে। লোকটা বলে যে, ভাই, আপনার তো বয়স হয়েছে, ডায়াবেটিসের মানুষ, হয়তো মনের ভুল টুল করছেন, মেয়ের বাড়ি যেতে পারবেন নাকি এগিয়ে দেবো? নানা বলে যে, না না, পারবো, কোনো সমস্যা নেই। তো নানা হাঁটছেন আর ভাবছেন, এত নিখুঁত জিনিস মনের ভুল কিভাবে হলো, এটা উনি ভাবছেন আর হাঁটছেন। একটু পর নানা লক্ষ্য করলেন, তিনি যে রাস্তা দিয়ে আসছেন সেখানে 4টা করে পায়ের ছাপ, অর্থাৎ ওনার যেই পা, এই পায়ের ছাপ তো রয়েছেই, উনি তো পায়ে স্যান্ডেল পরা ছিলেন, সেটার একটা ছাপ, কিন্তু এছাড়া আরো 2টো পায়ের ছাপ রয়েছে, যেটা খুবই ভয়ঙ্কর। পায়ে যে স্যান্ডেল ছিল না, এটা স্পষ্ট, কেননা পায়ের মূল ছাপটা রয়েছে মাটিতে। তবে সেই পায়ের যেই পাতা, এই পাতাটা কিন্তু উল্টো, অর্থাৎ উল্টো ছাপ। আমরা শুনেছি যে জিন ভূতদের পা উল্টো হয়, বিশেষ করে যারা মহিলা জিন, এদের পা নাকি উল্টো হয়, সবার না, তবে এরকম আছে, এটা সত্য। তখন নানা বুঝতে পারেন যে, আরে, উনি তো কোনো পেতনির খপ্পরে পড়ছিলেন, এর পা তো উল্টা। উনি যেটাকে দেখেছেন, এটা মোটেও কোনো স্বাভাবিক মহিলা ছিল না। নানা এই পায়ের ছাপ দেখে তো মারাত্মক ভয় পেয়ে যান। দ্রুত উনি এই হৃদয় ভাইয়ের মায়ের বাড়িতে, অর্থাৎ হৃদয় ভাইদের যে বাসা, সেখানে চলে আসেন। এসে হৃদয় ভাইয়ের মাকে বলেন যে, এই তো ঘটনা। তখন হৃদয় ভাইয়ের মা বলেন যে, আরে, এই জায়গাটা ভালো না, আপনি এই দিকেই একা গেছেন কেন? আপনি বাড়িতে আসতেন, আমরা আপনাকে জমির কাছে নিয়ে যেতাম। তখন হৃদয় ভাইয়ের নানা বলছেন, আরে গেছি তো আগেও তো কয়েকবার গেছি ওইদিকে, কিন্তু এরকম পথ ভুল হয়ে যে ওইদিকে যাবো আমি তো এটা বুঝতে পারি নাই। আমার তো এখানে আসাটা নতুন কিছু না, আগেও তো আসছি, কিন্তু এইরকমটা কেন হলো এটা তো বুঝতে পারলাম না। হৃদয় ভাইয়ের মা বললেন যে, এই হৃদয়ের আব্বাও তো কিছুদিন আগে এখানে ভয় পাইছে। তো এরপর নানা কখনো আর একা ওখানে জমি দেখতে যান নাই।
ওই জমি দেখতে আসার যে প্রবণতাটা এটাও ওনার কমে যায়। উনি আসছেন, একা যান নাই, কখনো হৃদয় ভাই, কখনো হৃদয় ভাইয়ের আব্বা, কখনো হৃদয় ভাইয়ের আম্মা, ওনারা নিয়ে গেছেন সাথে। এখন কথা হলো, নানাকে ওই জিনিসটা কেন আক্রমণ করতে পারলো না? কিছু যদি নাই করবে, সকালবেলা অর্থাৎ দিনের বেলাতে ওই জিনিসটা পিছু করে এই টিলার দিকে কেন নিয়ে আসছিল? আসলে নানা অনেক ধার্মিক মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আর ওনার একটা ভালো গুণ ছিল, উনি সবসময় প্রচুর জিকির করতেন। যখন একা থাকতেন সবসময় জিকির করার চেষ্টা করতেন। 2021 সালের কোরবানি ঈদের 3য় দিন উনি ব্রেন স্ট্রোক করে খুব অসুস্থ অবস্থায় চলে যান। মৃত্যুর সময় সবাই দেখেছেন যে ওনার শরীর দুর্বল হয়ে গেছে, নড়াচড়া করতে পারছেন না উনি, কিন্তু ওনার জিহবা তখনও নড়ছে, শব্দ হচ্ছে। পুরোপুরি জান বা রূহ কবজ হওয়ার আগ পর্যন্ত ওনার জিহবাটা নড়ছিল। এবং পাশে যারা ছিলেন ওনারা যদি ওনার মাথার কাছে কান নিয়ে আসতেন, স্পষ্টভাবে ওনারা শুনতে পেতেন যে উনি জিকির করছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, এরকম জিকির করছেন। এরকম জিকির করতে করতেই আল্লাহ তাআলা তার এই প্রিয় বান্দাকে আল্লাহর কাছে নিয়ে যান। হৃদয় ভাই তার নানার জন্য দোয়া চেয়েছেন। প্রিয় লিসেনার্স, আসলে এই ধরনের মৃত্যু এটা খুব সৌভাগ্যের ব্যাপার যে যে মানুষটা সারা জীবন স্রষ্টার ইবাদত বন্দেগী করেছে, স্রষ্টার প্রিয় পাত্র হয়েছে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মৃত্যুবরণ করিয়েছেন। আর ঈমানের সাথে মৃত্যুবরণ করার কিছু আলামত থাকে, তার মধ্যে এইটা একটা। অনেক সময় অনেক অপমানজনক মৃত্যু আমরা দেখতে পাই। এমন হালতে মৃত্যু হয়েছে মানুষকে আসলে বলাই যায় না এইভাবে কেউ মারা গেছে। এমন একটা অপকর্ম করতে গিয়ে ওই হালতে মারা গেছে, তার আত্মীয় স্বজন, তার স্ত্রী, পরিবার পরিজন কেউ মানুষকে বলতেও পারে না যে উনি কি করতে গিয়ে মারা গিয়েছিলেন। আবার এমন হালতে মৃত্যু হয় মানুষ গর্ব করে বলে যে আমার অমুক আত্মীয় এইভাবে মারা গেছেন। আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কিভাবে হবে, তবে এতটুকুই আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে এই পৃথিবী থেকে তার প্রিয় বান্দা করে নিয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। নানার জন্য আমাদের তরফ থেকে রইল, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। আমরা হৃদয় ভাইয়ের পরবর্তী ঘটনায় চলে যাই। এতক্ষণ তো আমরা 4টা ঘটনা শুনলাম, আরো 3টা ঘটনা আছে। এখন যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটা একটু ডিফারেন্ট। এই ঘটনাটা ঘটে হৃদয় ভাইয়ের নানির সাথে। একটি অদ্ভুত ঘটনার প্রেক্ষাপটে ওনার সাথে কি পরিণতি হয়েছিল সেটা জানবো। এই ঘটনাটা নানা ওনার জীবদ্দশায় হৃদয় ভাইকে বলেছিলেন। নানির মৃত্যু কিভাবে হয়েছে এটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলেন আর কি। তখন হৃদয় ভাই শুনেছিলেন যে নানি নাকি ভূতের হাতে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ থাপ্পড় খেয়েছিলেন, চড় খেয়েছিলেন, এরকম কথা। তো নানাকে যখন উনি বলছেন যে নানির সাথে এরকম হয়েছিল, তখন নানা বলছে, ধর মিথ্যা কথা, কে বলছে সমস্ত কথাবার্তা, এগুলা মানুষ অতিরঞ্জিত করে বলে, আমার কাছে শোনা আসলে ঘটনাটা কি হয়েছিল। এরপর পুরো ঘটনা নানা হৃদয় ভাইকে খুলে বলেছিলেন। এই যে হৃদয় ভাইয়ের মা, উনি ছিলেন ভাই বোনদের মধ্যে সবার বড়। ওনারা 3 বোন 2 ভাই, আর সবার ছোট ছিল ছোট মামা, অর্থাৎ ছেলে ছিল আর কি নানার। ওনার বয়স ছিল তখন মাত্র 6 মাস। হৃদয় ভাইয়ের নানি খুবই ভালো একজন মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেন, পরহেজগার মানুষ ছিলেন। আর সাংসারিক জীবনেও উনি ছিলেন মিতব্যয়ী, অপ্রয়োজনে খরচ পছন্দ করতেন না। আর সংসারের খরচ থেকে উনি টুকটাক করে কিছু টাকা জমিয়ে রাখতেন। তখন তো কয়েনের যুগ ছিল, কয়েনটা বেশি চলতো, টাকা পয়সা কিন্তু তখন মানুষের হাতে কম থাকতো। কয়েনটাই সংগ্রহ করাটা সহজ হতো, অল্প টাকা তো, এই জন্য 1 টাকা, তারপরে 25 পয়সা, 50 পয়সা এরকম থাকতো।
থাকতো আর কি। 1 টাকাও তো পরে আসছে, একটা সময় কিন্তু 1 পয়সা ছিল, 5 পয়সা ছিল, 10 পয়সা ছিল। তো ওইগুলো আর কি, ওইগুলো মাটির নিচে জমিয়ে রাখতেন একটা বিশেষ পদ্ধতিতে। একদিন নানাকে বলছেন যে আমার তো খুব শখ, আমি একটা জমি কিনবো। তখন নানা বলছেন যে আরে মাত্র না একটা জমি কিনলাম, বাড়ি করলাম, এখন টাকা কই, তোমার শখটা এখন কিভাবে পূরণ করবো বলো তো? তখন নানি বললেন যে আমার কাছে আছে। নানা বললেন যে তোমার কাছে আছে, কোথায় টাকা? তখন নানি মাটি খুঁড়ে ওই টাকাগুলো নানাকে দেন। নানা তো অবাক যে তুমি এত অর্থ করে কিভাবে জমাইলা। নানি তখন বলেন যে কিভাবে কিভাবে উনি জমিয়েছেন। বিভিন্ন সময় নানিকে উপঢৌকন দিয়েছেন, তারপর সংসার চালানোর জন্য টাকা দিয়েছেন। ওখান থেকে একটু একটু করে জমিয়ে কিভাবে উনি এই টাকাগুলো সংগ্রহ করেছেন সেটা বলেন। তো নানা তখন কি করেছেন, খুব অল্প সময়ের মধ্যে বর্তমানে তরোয়া মাজারের পাশে বাসাইল কবরস্থান রয়েছে, ওই কবরস্থানের সাথেই একটা জমি কেনেন বাড়ি সহ। ওটা কেনার পর নানিকে বলেন যে চলো তোমাকে বাড়িটা দেখাই নিয়ে আসি। নানি বলেন যে দিনের বেলা গেলে তো আমার পর্দার ব্যাঘাত হতে পারে এত লোকের ভিতরে। নানা বলেন যে এখন কি তোমাকে নিয়ে রাতে যাওয়া সম্ভব? নানি বলেন না, রাতে যাব না, ফজরের নামাজ পড়ে বের হবো, তখন তো মানুষজন কম থাকে, তখন যাবো। নানা বলেন যে ঠিক আছে, ভালো প্রস্তাব। পরদিন নানিকে নিয়ে ওই জায়গা দেখতে গিয়েছেন। হঠাৎ করে নানি থেমে যান, কবরস্থানের দিকে তাকিয়ে প্রচন্ড জোরে চিৎকার করে দৌড়াতে থাকেন। উনি যে কোথায় যাবেন উনি বুঝতে পারতেছেন না। নানা কবরস্থানের দিকে তাকিয়ে দেখেন একটি শেয়াল একটি লাশ টেনে কবর থেকে বের করছে। এইটা দেখেই মূলত নানি ভয়ে দৌড় দিয়েছেন। এদিকে দৌড়ে নানি কোথায় গিয়েছেন নানা তো খুঁজে পাচ্ছেন না। নানা তো হন্য হয়ে পুরো এলাকা খুঁজছেন, নানিকে পান না। নানি কোথায় গেলেন? নানা তো নানিকে খুঁজতে খুঁজতে পাগলের মতো হয়ে যান। এত সকালবেলা, লোকজনও কম, তারপরও কিছু লোকজন যখন বের হয়েছে, লোকজনের সাথে কথা হয়, সবাই মিলে নানিকে খুঁজছেন। একটা পর্যায়ে নানাই দেখেন যে 2টা বাড়ির মাঝামাঝি একটা জায়গায় নানি দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে কাঁদতেছেন আর দোয়া পড়ছেন। নানির পেছন সাইডটা দেখা যাচ্ছে, ওনার চেহারা দেখা যাচ্ছে না, মানে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছেন। বোরকা দেখেই নানা চিনতে পারেন। তো নানির নাম ছিল রহিতুন। নানা বলেন যে ও রহিতুন। যেই না ডেকেছেন, নানি দৌড়ে এসে নানাকে জড়িয়ে ধরেছেন, বলেন যে তাড়াতাড়ি আমাকে বাড়িতে নিয়ে যান, আমি খুব ভয় পাইছি। নানিকে বাড়িতে নিয়ে যান। এই যে ভয়টা উনি যে দেখেছেন যে একটা শেয়াল কবর থেকে লাশ টেনে বের করছে, এইটা দেখে উনি এমন ভয় পেয়েছেন, এই ভয়টা নানির মনের মধ্যে ঢুকে যায়। এটা কোনোভাবেই আর দূর করা যাচ্ছিল না। এর কয়েকদিনের মধ্যেই এক সন্ধ্যায় নানি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান 6 মাসের একটা শিশুকে রেখে, যে একটা দুগ্ধপোষ্য শিশু ছিল। আল্লাহর ডাকে সারা দিয়ে উনি চলে যান। ওনার মৃত্যুর পর নানা মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে নানির জানাজাও উনি পড়তে পারেন নাই, কারণ ওনার হুঁশ ছিল না। এত ছোট একটা বাচ্চা রেখে আল্লাহর ডাকে সারা দিয়ে উনি চলে গেলেন। নানা যখন এই ঘটনা বলছিলেন তখন ছোট বাচ্চাদের মতো কান্নাকাটি করছিলেন। আসলে এই ঘটনাটা ভুতুরে না, তাহলে এটা কেন আমরা শেয়ার করলাম? কিছু ঘটনা ভুতুরে না হলেও ভুতুরের মতো মনে হয়, আমাদের মনের মধ্যে ভয়ের উদ্রেক সৃষ্টি করে। নানি কখনো এই দৃশ্য দেখেননি, হয়তো বা শুনেছেন যে কবর থেকে শেয়াল কুকুর লাশ বের করে। উনি যখন নিজের চোখে দেখেছেন উনি খুব ভয় পেয়েছিলেন, আর উনি ভয়ের খোলে পড়ে গিয়েছিলেন। বিভিন্ন জায়গায় ভয়ের খোল শব্দটা বিভিন্নভাবে ব্যবহৃত হয়। কেউ বলে ভয়ের খোর, কেউ বলে খোল, খাল থেকে খোল, একটা গর্ত আর কি, ভয়ের গর্তে পড়ে যাওয়া। আর ভয়ের খোলে পড়ে গেলে অত্যন্ত বিপদ হয়। মানুষ এত ভয় পায় যে আল্লাহ ছাড়া তাকে বাঁচানোটা খুব কঠিন। এটা ঝাড়ফুঁকের কাজ না, কেননা ঝাড়ফুঁকটা আমাদের শরীর উপর থেকে জিনপের আসর দূর করে, কিছুটা স্বাভাবিক করে। কিন্তু কেউ যদি ভয়ের খোলে পড়ে যায়, তার মানসিক অবস্থাটা এমন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে যায়, তখন তাকে দ্রুত কাউন্সেলিং করতে হয়, ভালো ডাক্তার দেখাতে হয়, বিশেষ করে যারা মানসিক রোগের ডাক্তার। এইভাবে যদি তাদেরকে ট্রিটমেন্ট না করানো যায় অল্প সময়ের মধ্যে, তাহলে মৃত্যু নিশ্চিতই বলা চলে। তো এরকম ঘটনা কিন্তু এর আগেও আমরা প্রচার করেছি, ভয়ের খোলে পড়ে যাওয়ার যেই সমস্ত ব্যাপারগুলো। তা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
প্রিয় লিসেনার্স, এখন চলে যাই পরবর্তী ঘটনায়। এটা একটা রানিং ঘটনা, চলমান রয়েছে। এই ঘটনাটা ঘটে এই হৃদয় ভাইয়ের ছোট বোন আর তার শ্বশুর বাড়ির লোকদের মধ্যে। ওনার ছোট বোনের নাম হচ্ছে রিয়া। এই রিয়া আপুর শ্বশুর, উনি খুব তরতাজা এবং বলিষ্ঠ একজন মানুষ। সবাই ওনাকে দেখেই ভয় পেতেন, খুব উঁচা লম্বা। আর ওনাকে ভয় পাওয়ার পেছনে কারণ ছিল ওনার ব্যক্তিত্ব, খুব স্ট্রং ব্যক্তিত্বের একজন মানুষ, অত্যন্ত পরিশ্রমী। 12 বছর উনি সৌদি আরবে কঠোর পরিশ্রম করেছেন। আর ওয়াদা রক্ষা করার বিষয়ে উনি ছিলেন খুবই কঠোর, এক কথার মানুষ। ওয়াদা করলে সেটা পালন করবেনই। এমন একজন মানুষ হঠাৎ করেই উনি পেটের অসুখে পড়েন। পেট ব্যথা, পেট ফুলে যায়, খুব অশান্তি লাগে, খেতে পারেন না। অনেক ডাক্তার দেখানো হয়, কোনো কাজ হয় না, কোনো রোগ খুঁজে পাওয়া যায় না। যে ডাক্তার দেখে সেই শুধু গ্যাস্ট্রিক আর ঘুমের ওষুধ দেন। এরপর দেখা যায় ওনার মাথায় সমস্যা দেখা দিল, উনি সবকিছু ভুলে যান। এখন বয়স হয়েছে, মানুষ তো ভুলে যেতেই পারে। এটা তো আস্তে আস্তে এই সমস্যাটা দেখা দিতে পারে, কিন্তু হঠাৎ করে সমস্যাটা হয়েছে। এদিকে হৃদয় ভাইয়ের যে বোন, এই যে রিয়া আপু, ওনার হাজবেন্ডের মুদিখানার দোকান রয়েছে। একদিন এই রিয়া আপু তার শ্বশুরকে বলেন যে আব্বা, দোকান থেকে একটু পেঁয়াজ নিয়ে আসেন, পেঁয়াজ শেষ হয়ে গেছে। তখন এই রিয়া আপুর শ্বশুর দোকানে গেছেন। যাওয়ার পর এই ওনার ছেলেকে, অর্থাৎ রিয়া আপুর স্বামীকে বলছেন, এই আমাকে আলু দাও তো। রিয়া আলু নিয়ে যেতে বলছে। তো বাড়িতে আসার পর রিয়া আপু বলছেন যে আব্বা, আপনাকে তো বললাম পেঁয়াজ আনতে, আপনি আলু আনলেন কেন? উনি তো বললেন কি আলু আনছি, পেঁয়াজ বলছো, মানে উনি এলোমেলো কথা বলছেন। উনি আসলে স্মরণ করতে পারতেছেন না কিছুই। আগে জায়গা জমি নিয়ে ঝামেলা হলে উনি একাই সবকিছুর মোকাবেলা করতেন আল্লাহর রহমতে, কিন্তু উনি হঠাৎ করে বাচ্চাদের মতো চুপ হয়ে যান, এক জায়গায় চুপ করে বসে থাকেন, কোনো কথা নাই। কেউ জিজ্ঞেস করলে হা হু করে কোনো উত্তর দেন, এছাড়া উনি একদম চুপ, কারোর সাথে কথা বলেন না। এমন বলিষ্ঠ ব্যক্তিত্বের মানুষ হঠাৎ করে এমন বাচ্চাদের মতো হয়ে যান। এদিকে এই রিয়া আপুর যে দেবর, এই লোকটা ভালো একটা ম্যান পাওয়ার সাপ্লাই কোম্পানির মাধ্যমে কিরগিজস্তান গিয়েছেন। উনি যে একা গিয়েছেন, তারা ওনার সাথে আরো বেশ কয়েকজন গিয়েছেন। সবার যে যোগ্যতা ছিল, কাগজপত্র ছিল, বৈধ কাগজপত্র, ওনারও সেই সব জিনিসই ছিল। গিয়েছেন, প্রত্যেক জনের চাকরি হয়েছে, ভালো চাকরি হয়েছে। যে কথা বলে নিয়ে গেছিল সেই চাকরি তারা পেয়েছেন। কিন্তু ওনার বেলায় হয় উল্টাটা, সবার চাকরি হয়, ওনারটা হয় না। আজব ব্যাপার। ওনার চাকরি সব ঠিকঠাক ছিল, কেন ওনারটা হলো না? এটা তো একটা রহস্য। উনি কি আর দেশে টাকা পাঠাবেন, উল্টো দেশ থেকে ওনাকে টাকা পাঠাতে হচ্ছে। এই মধ্য এশিয়ার এই দেশে টাকা পাঠানোর পদ্ধতিটাও কিন্তু বেশ একটু জটিলই বলতে হবে। তারপরও কষ্ট করে টাকা পাঠাচ্ছেন পরিবার থেকে, আর উনিও ওখানে কষ্টে দিন পার করছেন। এদিকে রিয়া আপুর হাজবেন্ড, উনি কিন্তু একদম সুস্থ মানুষ, সিঙ্গাপুরে ছিলেন বেশ কিছুদিন, বাড়িতেও দোকান দিয়েছেন, জমি জমা রেখেছেন, কোনো সমস্যা নাই। হঠাৎ করে স্ট্রোক করছেন। অনেক চিকিৎসার পর আল্লাহর রহমতে এখন কিছুটা ভালো। এদিকে ওনার বোন রিয়া, এই রিয়া আপুর সাথে সমস্যা শুরু হয়ে যায়। হঠাৎ করে তার ভীষণ মাথা ব্যথা। নরসিংদী শহরের এমন কোনো ডাক্তার নাই, বিশেষ করে এই মাথা রিলেটেড চিকিৎসা যারা করেন আর কি, এমন কোনো ডাক্তার নাই যে দেখানো হয় না। সবাই বলে রিপোর্ট ভালো, কিন্তু মাথা ব্যথা তো কমে না। একদিন আফরান দ্য ওয়ার্ল্ডের একটা ঘটনা উনি শুনছিলেন, বিশেষ করে যে হৃদয় ভাই, সেই ঘটনায় আমি বলেছিলাম যে কেউ যদি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়, সবার আগে শরীরের যেই অংশটা হিট করে, অধিকাংশ ক্ষেত্রে আর কি, সেটা হলো মাথা। মাথা ব্যথা করবে, মাথা ঝিমঝিম করবে, মাথা কাজ করবে না, মাথা হ্যাং হয়ে থাকবে, আর ডাক্তার বলবে যে কোনো সমস্যা নেই। তখন হৃদয় ভাই সন্দেহ হয়। তখন উনি ওনার বোনকে বলেন যে ভালো কোনো হুজুর দেখাতে। কিন্তু এই রিয়াপুর স্বামী অবশ্য বিষয়টা ওই সময় ওইভাবে গুরুত্ব দেন নাই। ডাক্তারই দেখান, ডাক্তার বলল যে রিয়াপুর মাইগ্রেনের ব্যথা। তখন তাকে মাইগ্রেনের ওষুধ দেওয়া হয়, কিন্তু ব্যথা তো কমে না। এদিকে হয় কি, হঠাৎ করে ব্যথা কমে যায়, সবাই তো খুশি, সবাই চিন্তা করছে হয়তো মাইগ্রেনেরই সমস্যা। এরপর শুরু হয় বুকে ব্যথা, এমন বুকে ব্যথা, ব্যথায় দম বন্ধ হয়ে যায়।
এরপর শুরু হলো হার্টের ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি। নরসিংদীর সকল হার্টের ডাক্তার দেখানো হলো, কোনো উন্নতি নাই। এরপর ঢাকা হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলো, ইকোকার্ডিওগ্রাম করানো হলো, কোনো সমস্যা নাই। ডাক্তার বলে হার্ট 100% ভালো, ফুসফুসও নাকি ভালো, কোনো সমস্যা নেই। তখন এই রিয়াপুর হাজবেন্ডের এক বন্ধু বলল, দোস্ত অনেক ডাক্তার তো দেখাইলা, মনে হয় এটা অন্য সমস্যা, তুমি কবিরাজের কাছে যাও, মনে হয় কেউ বান দিয়েছে। তখন নাকি রিয়াপুর হাজবেন্ড বলে, আরে কে বান দেবে, আমাদের শত্রুকে, আর যাদের সাথে ঝামেলা টুকটাক আছে তারা তো এই সমস্ত কাজ করার লোক না। তখন রিয়াপুর বন্ধু ওনার ধারণা থেকে একটা কথা বলেন যে, আরে বন্ধু, বান মারতে হয় না, যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে এটা চালান করার সময় এই জিনিসটা যেদিক দিয়ে যায় ওই রাস্তায় যদি পড়ে যায় তার উপর এটার প্রভাব পড়ে। এই সমস্ত কথা শোনার পর রিয়াপুর হাজবেন্ড ঠিক করলেন যে হ্যাঁ, উনি যাবেন কবিরাজের কাছে। বলে রাখা ভালো, এই রিয়াপুর হাজবেন্ডের নানি বাড়িতে ওনার মায়ের জমি নিয়ে সমস্যা ছিল, বাড়িতে রাস্তার জায়গা নিয়ে প্রতিবেশী এক লোকের সাথে সমস্যা ছিল, বোনদের সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না। তো উনি একদিন ঠিক করলেন যে এই রিয়াপুকে নিয়ে কবিরাজের কাছে যাবেন। তো একদিন সময় করে কবিরাজের কাছে ওনারা গিয়েছেন। তো যাওয়ার পর ওনারা কিছু বলার আগে এই কবিরাজ বললেন এই রিয়াপুর দিকে তাকিয়ে, এই রিয়াপুর হাজবেন্ডকে, যে এই মেয়ের তো মাথার বান বুকে আসছে, ভালো করছিস এত তাড়াতাড়ি নিয়ে আসিস, নাহলে কিন্তু তোরা সবাই মরতি। প্রথমে বানটা মাথায় ছিল, এখন নিচে নামছে, আর তোদের সবাই রে বান দিছে রে, একদম মরণ বান দিছে তোদের পরিবারের সবাই রে। তোর বাবার মাথা কাজ করে না কেন? উদ্দেশ্য পাগল বানাবে। তুই হার্ট অ্যাটাক করলি কেন? তোকে মারার পরিকল্পনা ছিল, আল্লাহর রহমতে তুই এখনো বেঁচে আসিস। তোর ভাই বিদেশে কাজ পায় না কেন? পাবেও না। তোর বউয়ের কোনো রোগ ধরতে পারছে ডাক্তার? পারবেও না, কারণ সবগুলোরে বান মারছে। এমনকি তোর যে 2.5 বছরের মেয়ে আছে না, ওই মেয়েটারও মারছে। এইটা শোনার পর রিয়াপুর হাজবেন্ড তো অবাক হয়ে যায়, বলে যে আমার এত ছোট বাচ্চা, এত ছোট মানুষ, ও তো কারো ক্ষতি করে নাই, ওকেও কেন বান দিল? এটা বলে তো রিয়াপুর হাজবেন্ড তার মেয়েকে ধরে কান্নাকাটি করতে থাকে। কবিরাজ তখন কিছু একটা পরে ফু দেয় এই রিয়াপুকে বলে যে, দেখো তো মা, তোমার ডান পাশে বাম পাশে কোনো কিছু দেখতে পাও কিনা? তখন রিয়াপু এক পাশে মানে তাকিয়েই ভয়ঙ্কর একটা চিৎকার করে ওঠেন। তো ওনার চিৎকারের কারণ জিজ্ঞেস করলে উনি বলেন যে উনি 2টা ভয়ঙ্কর অবয়ব দেখতে পাচ্ছেন, এগুলো খুবই বিশ্রী চেহারা, কালো দেহের অবয়ব। কবিরাজ তখন রিয়াপুর হাজবেন্ডকে উদ্দেশ্য করে বলেন যে, শোনো বাবা, তোমার আর্থিক অবস্থা খারাপ, এটা আমি বুঝতে পারছি, কারণ এই অবস্থা হলে কারো আর্থিক অবস্থা ভালো থাকে না। তুমি দ্রুত চিকিৎসা শুরু করো, আমার অনুগত জিনদেরকে দিয়ে আমি চিকিৎসা শুরু করব, আর তোমার কাছে তো বেশি টাকা পয়সা নাই। তো তোমার যে ভাই বিদেশে আছে ওকেও এখান থেকে চিকিৎসা করাবো ইনশাল্লাহ। তুমি শুধু 2টা ছাগল আর কিছু চাল সাদগা হিসাবে দিবা। এই জিনিসগুলো আল্লাহর নামে জবাই করে এই জিনদেরকে খাওয়াতে হবে। এরপর ওরা কাজ শুরু করবে ইনশাল্লাহ। 40 দিনের মধ্যে কাজটা হয়ে যাবে। এরপর এই জিনদেরকে খাওয়ানোর জন্য একটা গরু দিবা। এই ছাগল গরু এইটা বড় হতে হবে, বিষয়টা এরকম না, তোমার সাধ্যের মধ্যে অল্প টাকার মধ্যে কিনে দিলেই হবে, যেটা হয় আর কি। তো এটা নিয়ে কোনো শর্ত দেন নাই কবিরাজ। আর কবিরাজ এটাও বলে দেন যে দ্রুত কাজ করতে, দেরি করলে সমস্যা হবে। কারণ যারা এই বানটা মেরেছে তারা জেনে গেছে যে এই কবিরাজের কাছে ওনারা আসছেন, দ্রুত কাজ শুরু করতে হবে। এদিকে সবাই তো বাড়িতে চলে আসছেন। তো রিয়াপুর হাজবেন্ড কিন্তু এই 2টা ছাগলের টাকাও ম্যানেজ করতে পারছেন না, কম দাম দিয়ে যে কিনবেন এই টাকাটাও ম্যানেজ করতে পারছেন না। এদিকে 15 দিন হয়ে যায়। রিয়াপুর বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে। একদিন এই রিয়াপু তার মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে আছেন, হঠাৎ দেখেন কালো বড় বড় লোমওয়ালা বিশ্রী দেখতে একটা লোক দৌড়ে এসে ওনাদের বিছানার উপর ঝাঁপ দিয়ে যে পড়বেন, ধপাস করে পড়বেন তো না, পড়ার আগেই কালো ধোয়ার মতো মিলিয়ে গেল। আর তখন রিয়াপুর ভয়ঙ্কর বুকে ব্যথা শুরু হয়ে গেল। আর এরপর থেকে 2.5 বছর যে ভাগ্নি এই হৃদয় ভাইয়ের, তার সাথে ঘটনা ঘটতে শুরু করে। শুধু কান্না করে, কিছু খেতে চায় না। সে শুধু বলে, মা মা ওই দেখো এই কালো লোকটা আমারে ভয় দেখায়। রিয়াপু দেখতো যে কেউ নাই। তখন রিয়াপু বুঝতে পারে তার মেয়ের সাথে এখন শুরু হয়ে গেছে ঘটনা। রিয়াপুর হাজবেন্ড ছাগল দিয়ে আসে, টাকা পয়সা ম্যানেজ করে কবিরাজ কাজ শুরু করেন। এরপর 40 দিন পর তো একটা গরু দেওয়ার কথা ছিল। এদিকে ওনার হাজবেন্ড একটা গরু কেনার টাকা ওইভাবে ম্যানেজ করতে পারেন নাই, তাই 20,000 টাকা নিয়ে যান। কবিরাজ বলে যে, আমি তো জানি তোর আর্থিক অবস্থা,
এটা দিয়ে তো আর গরু হবে না, আচ্ছা দেখে আমি কি করতে পারি, এক কাজ কর, আমার বাড়িতে যে বাৎসরিক একটা ওয়াজ মাহফিল হয় ওই সময় একটা গরু কেনার জন্য বা একটা ছোটখাটো গরু হওয়ার জন্য বাকি যে টাকাটা হয় আর কি সেটা দিয়ে দিস। এরপর আস্তে আস্তে সমস্যা কমে আসে। তবে এই যে রিয়া আপু দূর থেকে ওই ভয়ঙ্কর অবয়ব দেখতে পেত, এমনকি তার মেয়েও দেখতে পেত, অর্থাৎ হৃদয় ভাইয়ের ভাগ্নি। এদিকে হৃদয় ভাই এই সমস্যা দেখে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকেন যে আল্লাহ তুমি এই সমস্যাটা দূর করে দাও। এর কিছুদিন পর থেকে আল্লাহর রহমতে এই রিয়া আপু এবং তার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে যায়। তবে রিয়া আপুর শ্বশুর এবং তার যে দেবরের অবস্থা কোনো পরিবর্তন হয় নাই। তার দেবর এখনো কাজ পায় নাই এই কিরগিজস্তানে, আর তার শ্বশুর এখনো ছোট বাচ্চাদের মতোই হয়ে আছে, তার বুদ্ধি শুদ্ধি ওভাবে কাজ করে না। তো ওনাদের জন্য দোয়া চেয়েছেন যেন আল্লাহ তাআলা দ্রুত তাদেরকে সুস্থ করে দেন। তো আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা যেন ওনাদেরকে দ্রুত সুস্থ করে দেন। আর হৃদয় ভাই বলেছেন যে ওই কবিরাজি আসলে এমন করে ট্রিটমেন্ট করেছে কিনা যাতে করে ওনার ভাগ্নি এবং ওনার বোন সুস্থ হয়ে গেছে, নাকি আল্লাহ তাআলার কাছে দোয়া করার কারণে আল্লাহ তাআলাই কবুল করেছেন সুস্থ। সবকিছু তো আল্লাহর ইচ্ছাতেই হয়, কবিরাজ যদি কোনো কাজ করে সেটা আল্লাহর ইচ্ছা ছাড়া তো আর হবে না। তো উনি বলতে পারেন না, তবে এতটুকু যে হয়েছে শুকরিয়া, অন্যদের জন্য দোয়া চেয়েছেন যারা অসুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, দেখুন জমি জমা নিয়ে মানুষ কোন পর্যায়ে না নামলে এই কাজ করে। এবার আসেন আমরা ওনার পাঠানো শেষ ঘটনায় চলে যাই। এই ঘটনাটাও একটু ডিফারেন্ট। এই হৃদয় ভাইয়ের মেয়ের বয়স যখন ছিল 1 বছরের মতো, তখন ওনার মেয়ের নিউমোনিয়া হয়। ডাক্তারের কাছে নিয়ে গেছেন, ডাক্তার দেখাতে দেখাতে সন্ধ্যা হয়ে যায়। তখন ওনার স্ত্রী বলেন যে এখন যাব না, হসপিটাল মানে পাশেই তো আমাদের বাসা, অর্থাৎ হৃদয় ভাইয়ের স্ত্রীর যেই মায়ের বাড়ি অর্থাৎ হৃদয় ভাইয়ের শ্বশুর বাড়ি, তো ওখানে থাকি। হৃদয় ভাইয়ের একটা কাজ ছিল, উনি জোর করেই ওনার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর তো হৃদয় ভাইয়ের মা ইচ্ছা মতো বকাঝকা শুরু করছেন হৃদয় ভাইকে যে এই সময় কেউ আসে নাকি বাচ্চা কাচ্চা নিয়ে। বাচ্চাকে বাড়িতে নিয়ে আসার পরই বাচ্চা সমানে কান্নাকাটি শুরু করে। কোনো একটা দিক তাকিয়ে থাকতো, ভয় পেত আর কান্না করতো, হঠাৎ করেই এরকম কান্নাকাটি শুরু করে দিত, মনে হচ্ছে সে কিছু দেখে ভয় পাচ্ছে। ঘুমের মধ্যে ভয় পেয়ে কান্নাকাটি করে উঠতো। তখন একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বলেন যে আপনি কি সন্ধ্যার সময় কোনো জায়গা থেকে নিয়ে আসছিলেন বাচ্চাকে? বলেন যে হ্যাঁ নিয়ে আসছিলাম। এই কথা শোনার পর বলেন যে যখন আসছিলেন তখন কি কোনো দোয়া দুরূদ পড়ে ফু দিয়েছিলেন? তখন হৃদয় ভাই বলেন যে হ্যাঁ, 4 কুল আয়াতুল কুরসি পড়ে ওর মা ফু দিতে দিতে নিয়ে এসেছে পুরা পথ। তখন হুজুর বলেন হ্যাঁ বুঝতে পারছি, এই জন্য কাছে আসতে পারে নাই, না হলে কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি করত। এসব দুষ্টু জিনেরা কাছে আসতে না পারলে দূর থেকে ভয় দেখায়। তখন ওই হুজুর পানি পড়া দেন আর নিজেই একটা দোয়া শিখিয়ে দেন। ওই হৃদয় ভাইকে বলেন আমার আর দেখতে হবে না, আমাকে দেখানোর প্রয়োজনও নাই, তোমরাই ট্রিটমেন্ট করতে পারবা, আমার কাছে আসার দরকার নেই। হুজুর যে পদ্ধতিটা দেন সেটা হচ্ছে, এটা লিসেনারদেরও শুনে রাখা ভালো, হুজুর যেই আমলটা শিখিয়ে দিয়েছিলেন সেটা হচ্ছে সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 3 আয়াত, এগুলো পড়ে পানিতে ফু দিয়ে বাচ্চা যেই রুমে থাকে এই রুমের চতুর্দিকে স্প্রে করে দিতে হবে বা ছিটিয়ে দিতে হবে, এমনকি ওই ঘরের দরজাও দিতে হবে, জানালাও দিতে হবে। এটা করলে একটা বন্ধনী হবে, ওই জিনটা নাকি বাচ্চাটাকে দেখতে পাবে না। আর ওই পানি থেকে কিছুটা পানি বাচ্চাকে খাইয়ে দিতে হবে, গামছা বা রুমালে ভিজিয়ে শরীরটা মুছিয়ে দিতে হবে। আর শরীরে যদি কোনো প্রভাব ইতিমধ্যে সৃষ্টি হয়েও থাকে আল্লাহর রহমতে সেটা কেটে যাবে। আর হুজুর আরো শিখিয়ে দেন যে বদনজরের দোয়া, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। এর অর্থ হচ্ছে আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা সব শয়তান, বিষধর জন্তু ও কুদৃষ্টি থেকে আশ্রয় চাচ্ছি। তো এটা পরে ফু দেওয়ার জন্য উনি পরামর্শ দিয়েছিলেন। আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল। এরপর থেকে খুব শান্তিতে তার মেয়ে ঘুমাতো, কোনো সমস্যা হতো না, একদম নিরবিচ্ছিন্ন ঘুম। প্রিয় লিসেনার্স, অনেক সময় আমরা যখন ঘুমাতে যাই তখন কিন্তু আয়াতুল কুরসি পড়ি না, সূরা বাকারার শেষ 3 আয়াত পড়ি না। না পড়তে পারলেও মোবাইল অন্তত ছেড়ে দিয়ে রাখবো, শুনবো। কেননা সূরা বাকারার শেষ 3 আয়াত পড়ে যদি কেউ ঘুমায় তাহলে ঘুমের মধ্যে কোনো দুষ্টু জিন কাউকে ব্ল্যাক ম্যাজিক করানোর জন্য কিছু খাওয়াতে পারবে না। আয়াতুল কুরসি পড়লে একজন ফেরেশতা সারা রাত তার পাহারায় দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পাহারায় নিযুক্ত করে দেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স,
7টি ঘটনা শেয়ার করলাম হৃদয় ভাই। ধন্যবাদ জানাচ্ছি হৃদয় ভাইকে ওনার পাঠানো ঘটনাগুলোর জন্য। আশা করছি ওনার কাছ থেকে আরো অনেক ঘটনা পাবো। 7টি ঘটনা বলতে বলতে প্রায় অনেকটা সময় পার হয়ে গেছে। আশা করছি আমাদের লিসেনারদের কাছেও ঘটনাগুলো ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, আর এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে, যাতে করে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে ঘটনাগুলো শুনে ভৌতিক আনন্দ পেতে পারেন। চলুন প্রিয় লিসেনার, চলে যাবো আমাদের এবারে থার্সডে নাইটের 173তম আয়োজনের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 173তম আয়োজনের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমরা পেয়েছি যার কাছ থেকে, ওনার কাছ থেকে আরো বেশ কিছু ঘটনা আমরা পেয়েছি। ওনার নাম মোহাম্মদ ওবায়দুল ইসলাম। ওনার বাড়ি যশোর জেলার সদর উপজেলার 12 নং ফতেহপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে। ঘটনাটি উনি যার কাছ থেকে সংগ্রহ করেছেন সম্পর্কে তিনি এই ওবায়দুল ইসলাম ভাইয়ের মামা হন। তার নাম রঞ্জু, আমরা রঞ্জু মামা বলেই সম্বোধন করব। আর ঘটনাটি যে গ্রামে ঘটেছে সঙ্গত কারণে গ্রামের নামটি প্রকাশের অনুমতি পাওয়া যায় নাই। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি যখন ঘটে সময়কাল 1980 থেকে 85 সালের মধ্যবর্তী কোনো একটা সময় হবে। তখন ওই গ্রামে পাকা ঘরবাড়ি খুবই কম ছিল। যাদের পাকা ঘরবাড়ি ছিল তারা গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে পরিগণিত হতেন। আর যাদের আর্থিক অবস্থা মোটামুটি সচ্ছল ছিল তাদের ছিল মাটির বাড়ি বা টিনের বাড়ি। ওই গ্রামে আবার মাটির বাড়ির বেশ কদর ছিল। মাটির বাড়ি তৈরি করতেও কিন্তু অনেক খরচ হতো, টিনের বাড়ি তৈরি করার থেকেও বেশি খরচ হতো। আর অন্যান্য যে বাড়িঘরগুলো গ্রামে দেখা যায় সন দিয়ে তৈরি বাড়ি, বেড়া দিয়ে যে বাড়িগুলো তৈরি করা হয়, পাটখড়ির বেড়া বা বাঁশ দিয়ে যেই বেড়া তৈরি করা হয়, এরকম ঘরবাড়ি ছিল আর কি। তো এই রঞ্জু মামা, ওনাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকার কারণে ওনার আব্বা ভাবলেন যে ছেলে মেয়ে তো বড় হচ্ছে, এখন তো মাটির বাড়ি আমাদের জন্য ছোট হয়ে যাচ্ছে, নতুন একটা বাড়ি তো বানানোর দরকার। তো উনি চিন্তা করলেন যে ইট দিয়ে বাড়ি তৈরি করবেন। তো ওই সময় কিন্তু ইটের ভাটাগুলো ছোট ছোট ছিল। অনেকে স্পেশালি কিছু অর্ডার দিত যে আমার এত হাজার ইট লাগবে, তখন ইট পোড়ানো শুরু হতো। আবার অনেক সময় দেখা যেত যে ইট পোড়ানো যে সিজন, সেই সিজনে ইট পোড়ানো হচ্ছে না, আগে থেকে অর্ডার না থাকলে অগ্রিম টাকা পয়সা খরচ করে ওই সময় ইট তৈরি করাটা যারা ভাটার মালিক তাদের জন্য বেশ একটা কঠিন সিদ্ধান্ত ছিল। যেহেতু একদম গ্রামের সাইডে, এই জন্য অর্ডার পেলে ওনারা ইট তৈরি করতেন। তখন এই রঞ্জু মামার বাবা ওনার পরিচিত এক বন্ধুর কাছে গিয়ে ইট তৈরির অর্ডার দিলেন। তার ইটের ভাটা ছিল। এখন যেই সময় অর্ডার দিয়েছেন তখন অলরেডি ভাটায় ইট পোড়ানো শেষ হয়ে গেছে। নতুন করে ওনার জন্য ইট তৈরি করতে হবে, খড়ি টড়ি গোছাতে হবে। তখন উনি বললেন যে ঠিক আছে, আমি একটা আম গাছ কিনবো, আম গাছ কিনে ওইটা দিয়েই মূলত এই ভাটায় ইট পোড়াবো। ওই আম গাছটা কেনার জন্য যখন ইট ভাটার মালিক যোগাযোগ শুরু করলেন, কিনেও ফেললেন মালিকের কাছ থেকে। এরপরে শুরু হলো সমস্যা। সেটা হচ্ছে যে ওই গাছ যিনি কাটবেন, কাঠুরিয়া, তার সাথে যখন বায়না করা হয়, পরদিন আসার কথা আসে না, তারপরের দিন আসে না, তৃতীয় দিন এসে ওই বায়নার টাকা ফেরত দিয়ে বলে যে আমি গাছ কাটতে পারবো না। কেন, কি আশয় বিষয়, সব বিষয় কোনো কথা না বলে টাকা ফেরত দিয়ে চলে যান। এরপরে আবারও আর এক গ্রুপের সাথে যোগাযোগ করেন, ওরা বায়নার টাকা নেয়। 2 দিন পরে এসে এরাও টাকা পয়সা ফেরত দিয়ে চলে যায়, বলে যে আমরা গাছ কাটতে পারবো না। তো জিজ্ঞেস করলে তারা জানায় যে এরা নাকি স্বপ্নে দেখেছে কোনো একটা অবয়ব এসে বলছে যে গাছটা কাটিস না, গাছ কাটলে তোদের ক্ষতি হবে। আর গাছ কাটা যেহেতু তাদের প্রফেশন বা পেশা, এই ধরনের যদি কোনো সমস্যা ওনারা আঁচ করতে পারেন তাহলে সেই গাছগুলো ওনারা কাটতে যান না, কারণ গাছ কাটার ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয় বিভিন্ন সময়। তো 2 বার তো ফেল মারলেন ইটভাটার মালিক। এরপর উনি চিন্তা করলেন যে স্বপ্ন যেহেতু দেখে, সুতরাং
আগে থেকে উনি কোনো কিছু করবেন না। যে এলাকায় কাঠুরিয়া সম্প্রদায়ের লোকদের বেশি আনাগোনা আছে, উনি একদিন সকালবেলা সেই এলাকায় চলে গেছেন, গিয়েই প্রায় 18 থেকে 20 জন কাঠুরিয়া ঠিক করছেন যে এক্ষুনি যেতে হবে, এখনই গাছ কাটতে হবে। তারাও চলে আসে, আসার পরে শুরু হয়ে যায় গাছ কাটা। তো ইটভাটার মালিক বলেছিলেন যে কোনো কথা না, ডালপালা পরে কাটা হবে, আগে একদম শেকড়ের ওখান থেকে করাত চালাতে হবে, চালাতে চালাতে আর গাছ ফেলে দিতে হবে, তারপরে অন্য কথা, তারপরে ডালপালা কাটা যাবে, দ্রুত আগে গাছটা কেটে ফেলতে হবে। এরপর শুরু হয়ে যায় করাত দিয়ে গাছ কাটা। তো গাছ যখন কাটা হয়ে যায় তখন ওই গাছের সাথে আগে থেকে দড়ি বাঁধা ছিল, যেন টান দিয়ে একপাশে ফেলে দেওয়া যায়। এই যে টানাটানি করছে, গাছ আর পড়ে না। 15-20 জন তো আছেই, আরো বেশ কিছু লোকজন আশপাশ থেকে জুটে যায়, তারাও দড়ি ধরে টানতে থাকে, ইয়া মোটা দড়ি, এমন টানাটানি শুরু করছে, গাছ আর পড়ে না। এই একটা সমস্যা দেখা দিল, গাছ কোনোভাবে মাটিতে ফেলা যাচ্ছে না, এত লোক মিলেও মাটিতে ফেলতে পারছে না। ওই দিন কোনোভাবেই আর তারা কাজ শেষ করতে পারলেন না। পরদিন আবার চেষ্টা করবে, কিন্তু ওই রাত্রেই রঞ্জু মামার বাবা উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন যে তোর ইট ভাটায় ইট পোড়াতে হবে, তোর ইটের জন্য আমাদের আবাসস্থল নষ্ট হলো, তোকেও ছাড়বো না, দেখিস কি ক্ষতি তোর করি, আমাদের বাসস্থান নষ্ট করার পরিণতি তোকেও ভোগ করতে হবে। একই স্বপ্ন আবার যিনি ইট ভাটার মালিক তিনিও দেখেছেন, যে তোর কারণে আমাদের আবাসস্থল নষ্ট হলো, তোর এমন ক্ষতি করব সারা জীবন তুই কান্নাকাটি করবি। একই স্বপ্ন দুইজন দেখেছিলেন। পরের দিন আরো অনেক লোক মিলে দীর্ঘ সময় ধরে চেষ্টা করার পর অবশেষে ওই গাছটি মাটিতে ফেলতে সক্ষম হন। গাছটা দ্রুত কেটে ইট ভাটায় পোড়ানোর জন্য প্রস্তুত করা হয়। ইট ভাটায় আগুন ধরিয়ে দেওয়া হলো, কিছুক্ষণ পর আগুন নিভে গেল, আবার আগুন ধরিয়ে দেওয়া হলো, কিছুক্ষণ পর আবার নিভে গেল। এভাবে অনেকক্ষণের প্রচেষ্টায় আল্লাহর রহমতে ইট ভাটায় আগুন জ্বালাতে ওনারা সক্ষম হলেন। কিন্তু যেই দিন গাছটাকে পুড়িয়ে ফেলা হলো, ওই দিন রাতেই ঘটেছিল দুটো ভয়ঙ্কর রহস্যময় ঘটনা। এই যে রঞ্জু মামার ছোট মেয়ে বলতে রঞ্জু মামার বোন আর কি, ছোট বোন, ওনার বাবার ছোট মেয়ে, যার নাম হচ্ছে রোকসানা। সকালবেলা তাকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেল। ভালো করে লক্ষ্য করে দেখা গেল যে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। গলায় বড় বড় আঙ্গুলের ছাপ স্পষ্ট, তবে এই আঙ্গুলগুলো কোনো স্বাভাবিক আঙ্গুল বলে মনে হয় না, অনেক বড় বড় আঙ্গুল। এদিকে ওই যে ইট ভাটার যিনি মালিক, তার সন্তানকেও একই রকম ভাবে ওই রাত্রেই মৃত্যুবরণ করতে হয়। ছোট বাচ্চা, তাকেও একই রকম ভাবে মেরে ফেলে। এরপর অবশ্য আর কোনো ঘটনা ঘটেনি। বোঝা যায় যে ওদের আবাসস্থল নষ্ট করার কারণেই দুটো নিষ্পাপ বাচ্চা মেয়েকে জীবন দিতে হয়েছে। তবে এই ধরনের ঘটনা আসলে কেউই প্রত্যাশা করেনি। যিনি ইট পোড়াবেন, অর্থাৎ ইট ভাটার মালিক, তার এই বিষয়ে সতর্ক হওয়া উচিত ছিল। কিন্তু রঞ্জু মামার বাবা, উনার তো ইট লাগবে, উনি একটা ভাটা থেকে ইট কিনে আনবেন, অর্ডার দিবেন, এটা তো স্বাভাবিক বিষয়। উনি তো আর এই বিষয়ের মধ্যে ওইভাবে জড়িত নন। যেহেতু ওনার জন্য আলাদাভাবে ইট পোড়ানোর দরকার ছিল, যার কারণে কিন্তু ইট ভাটার মালিক ওই আলাদাভাবে পোড়ানোর জন্য একটা বড় আম গাছ কিনতে চেয়েছিলেন বা কেনেন, যার কারণে এই ঘটনা ঘটে, তাদের আবাসস্থল নষ্ট হয়। এই জন্য এই দুইটা পরিবারকেই ওরা শাস্তি দিয়েছে। আসলে এটা মোটেও কাঙ্ক্ষিত বিষয় নয়। এক পরিবার কিছুই জানে না সেই অর্থে, আর একটা পরিবারের কর্তা উনি জানেন, উনি গুরুত্ব দেন নাই। দুইবার
ঘটনা ঘটার পর ওনার বোঝা উচিত ছিল যে এই গাছটি আমি অন্য গাছ কাটার চেষ্টা করি। তারপরও উনি ওই গাছটা কিনবেনই এবং একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ সকালবেলা চলে গেছেন কাঠুরিয়া আনতে। এরপর এই ঘটনা তো ঘটলই, গাছ আর পড়ে না, তারপরে পড়লো। এরপরও যেটা হলো, দুটো নিষ্পাপ শিশুর জীবন চলে গেল। আমরা এই ধরনের ঘটনা আসলে কখনোই প্রত্যাশা করি না। এই ধরনের স্বপ্ন যদি কেউ দেখে থাকে তাহলে উচিত এই বিষয়টাতে না আগানো। আগালে বিপদ তো হবেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। চলুন প্রিয় লিসেনার্স, চলে যাই আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন বোন। ওনার নাম মোহাম্মদ নূরজাহান নূর। উনি বর্তমানে সৌদি আরবের মক্কায় বসবাস করছেন। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটে যাওয়া। ঘটনাটির সূত্রপাত হয় 2003 সালে। তখন ওনার বয়স মাত্র 4 বছর। ওই সময় ওনার আব্বু সৌদি আরব ছিলেন। 2003 সালে পরিবারের সবাইকে নিয়ে যাওয়ার জন্য ভিসা পাঠান। তখন পরিবারের সবাই গ্রামে থাকতেন, আর এই নূর আপুর আব্বুর মামা মামি ঢাকায় থাকতেন। ওনারা এই ভিসা প্রসেস করা বা অন্যান্য কাজের জন্য ঢাকায় আসবেন, প্রায় 20 দিন ওখানে ছিলেন। আর তখনই একটা ঘটনা ঘটে। ওখানে থাকার সময় এই নূর আপুর সাথে আর একটা মেয়ের পরিচয় হয়, যার বয়স ওনার থেকে 1 বছরের বেশি হবে বা 2 বছরের বেশি হবে। তার নাম ছিল আখি। তো এই আখি আপুর সাথে নূর আপু খেলাধুলা করতেন। দেখা যাচ্ছে যে একসাথে খেলতেন, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে তারপরও খেলতেন। এই আখি আপুদের বাসা আর ওনারা যেই বাসায় উঠেছিলেন বেড়ানোর জন্য আর ভিসা প্রসেস করার জন্য, অর্থাৎ ওনার আব্বুর মামার বাসা একই বিল্ডিং এ ছিল। আখি আপুরা নিচতলায় থাকতো আর ওনারা উপরতলায় থাকতেন। এই জন্য যে কোনো সময় মন চেয়েছে আখি আপুর কাছে দৌড় দিয়ে চলে গেছেন। ওনার বয়স 4 বছর, আখি আপুর ওই 5-6 বছর, তো কাছাকাছি বয়সেরই। তো দুইজন সবসময় খেলাধুলা করছেন। আর ঢাকা শহরের বাস্তবতা তো, চতুর্দিকে আলো, রাত তো আসলে অনেক হলেও মনে হয় যে কম রাত। ওনারা যখন তখন ঘর থেকে বাইরে বের হয়ে আসতেন। তো আখি আপুর সাথে নূর আপু খেলতে খেলতে বাইরে বের হয়ে আসছেন। ওনারা কিছুটা দূরেও চলে গেছেন খেলতে খেলতে। তো ওনাদের যে বিল্ডিংটা ছিল, ওই বিল্ডিং এর পাশে একটা ছোটখাটো জঙ্গলের মতো ছিল, আর ওখানে ছিল একটা পুরনো কবরস্থান। মানে এটা অনেক আগের কবরস্থান আর কি। সেই কবরস্থানের কাছে খেলতে খেলতে চলে গেছেন ওনারা। তখন রাত বাজে প্রায় 12টা। খেলার এক সময় হঠাৎ করে এই আখি আপু নূর আপুর পেছনে একটা অবয়ব লক্ষ্য করেন। ওইটা দেখার পর আখি আপু খুব ভয় পেয়ে যান এবং জোর একটা চিৎকার দিয়ে এই নূর আপুকে ওখানে রেখেই দৌড়ে পালিয়ে চলে যান। এরপর নূর আপু খেয়াল করেন যে হঠাৎ করে ওনার সামনে একটা অবয়ব চলে এসেছে। নূর আপু খেয়াল করেন যে এই অবয়বটা খুবই ভয়ঙ্কর চেহারার অধিকারী। কালো আলখেল্লা পরা, মুখটা ফ্যাকাশে, আর চোখ দুটো ছিল একদম সাদা। চোখের মধ্যে কোনো মণি নেই, মানে একদম সাদা। সব থেকে আশ্চর্যের বিষয় হলো ওই অবয়বটা ওনার বাম হাতে একটা চিরকুট দিয়েছিল, কিন্তু সেই চিরকুটের মধ্যে কি লেখা ছিল এটা খুলে দেখার সাহস ওনার আর হয়নি। এদিকে হয় কি, রাত হয়ে গেছে অনেক, নূর আপু বাসা আসছে না। নূর আপুর আম্মু উনি খোঁজার জন্য এই আখি আপুদের বাড়িতে গিয়েছেন। গিয়ে দেখেন যে এই আখি আপু থরথর করে কাঁপছেন আর কান্নাকাটি করছেন। কি হয়েছে এটাও ভয়ে বলতে পারছেন না। ওনার পরিবার থেকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে রে, কি হয়েছে? কিছু বলে না, খালি কান্নাকাটি করে, থরথর করে কাঁপছে। বোঝা যাচ্ছে যে কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছেন। এদিকে নূর আপুর আম্মু যখন গিয়ে জিজ্ঞেস করছে যে কি আখিমা, আমার মেয়ে কোথায়, নূর কোথায়, তখন সে হাত দিয়ে ইশারা করে ওই বাইরে দেখাচ্ছে ভয়ে ভয়ে। তখন বুঝতে পারেন যে বাইরে কিছু একটা হয়েছে।
তারপর তাকে একটু ধাতস্থ করে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে এই ভাঙা ভাঙা ভাবে বলে যে সেরকম ভয়ঙ্কর কিছু একটা দেখেছে কবরস্থানের কাছে। এরপর সে দৌড়ে চলে এসে তার কিছু বলতে পারে না। তখন সবাই বুঝতে পারে যে ওই দিকেই তো ঘটনা ঘটছে, সবাই দৌড়ে ওখানে ছুটে যায়। ওখানে ছুটে যাবার পর দেখা যায় এই নূর আপু ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছে নূর আপু আসলে বলতে পারে না। ওনার পরিবার ওখানে সে খুঁজে পায়, ওনাকে বাড়িতে নিয়ে আসে। যখন নিয়ে আসে তখন রাত 3টার মতো বাজে। এতটা সময় কিন্তু পার হয়ে গেছে। এই এতটা সময় ধরে কিন্তু ওই যে আখি আপু সেরকম থরথর করে কাঁপছে, কান্নাকাটি করছে। পরিবারের সদস্যরা বুঝতে পারছিল না কি হচ্ছে। যাই হোক, পরবর্তীতে বোঝা যায় যে ঘটনাটা এই। যেহেতু ঘটনাটা অস্বাভাবিক, এই কারণে একজন কবিরাজকে নিয়ে আসা হয়। ফজরের পর কবিরাজ আসে, উনি এসে সাধারণ পানি পড়া, তেল পড়া, ঝাড়ফুঁক এগুলো করে দিচ্ছেন। তো নূর আপুর জ্ঞান ফেরত আসছে। ওনার যখন জ্ঞান ফেরত আসে তখন সব ঘটনা খুলে বলেন যে হঠাৎ করে সামনে চলে আসে একটা চিরকুট দেয়। তো এই চিরকুটটা আর পাওয়া যায়নি, কিন্তু হয়তো ওখানেই পড়েছিল। যখন নিয়ে আসে রাতের বেলা তখন তার খেয়াল করে নাই ওনার আম্মা। তো যাই হোক, এই চিরকুটের ভিতরে কি লেখা ছিল যা আজও রহস্য, কেন বা এটা দিয়েছিল। এরপর আল্লাহর রহমতে আর তেমন কোনো সমস্যা হয়নি। এই ঘটনার পর সব প্রসেসিং যখন শেষ হয়ে যায় তখন এই নূর আপু এবং ওনার আম্মু সৌদি আরব চলে আসেন। সৌদি আরবে ওনার স্কুল জীবন শুরু হয়। উনি তখন ক্লাস 4-এ পড়েন। এক রাত্রে উনি ঘুমাচ্ছেন, হঠাৎ দেখেন ওনার বুকের উপর একটা অবয়ব এসে পড়েছে আর হাসতে শুরু করেছে। এটা দেখা মাত্রই ওনার তো খিঁচুনি শুরু হয়ে যায়। ওনার আব্বু আম্মু পাশের ঘর থেকে ওনার আওয়াজ শুনে দৌড়ে এসে দেখে এই অবস্থা। তখন ওনার আব্বুর সাথে সাথেই দোয়া পড়ে ওনাকে ফু দিতে থাকে। আর এরপর ওনার খিচুড়িও বন্ধ হয়ে যায়, কিন্তু উনি অজ্ঞান হয়ে যান। ওনার আব্বু আম্মু কিছুতেই বুঝতে পারছিল না হঠাৎ করে ওনার সঙ্গে এরকমটা কেন হচ্ছে। এরপর থেকে প্রতি মাসে 2 থেকে 3 বার এই ধরনের ঘটনা ঘটছে। সেই 2003 সালে একটা ঘটনা ঘটলো। এরপর তো উনি চলে আসছেন এই দেশে, তারপর স্কুলে লেখাপড়া করছেন, সেখানে ক্লাস 4-এ উঠছেন। সুতরাং ওই ঘটনা তো অনেকেই ভুলে গেছে। হঠাৎ করে এটা কেন শুরু হলো, এমনটা না যে আস্তে আস্তে সবসময় হচ্ছিল এরপরে এই ঘটনা ঘটছে, তা তো না। এতগুলো বছর পর হঠাৎ করে আবার এটা কেন হলো, তা আবার মাসে 2-3 বার হচ্ছে। নূর আপুর আম্মু এই ঘটনা ফোনে নূর আপুর দাদা দাদিকে জানান। তখন দাদা দাদি বলেন যে দ্রুত নূরকে নিয়ে বাংলাদেশে চলে আসো, ভালো কোনো হুজুরকে দিয়ে চিকিৎসা করাতে হবে। এরপর ওনারা সবাই বাংলাদেশে চলে আসেন। বাংলাদেশে আসার পর ওনার দাদি, তারপরে বড় ফুপি, ওনারা মিলে ওনাকে চট্টগ্রামে নিয়ে যান একজন ভালো হুজুরের কাছে। ওই হুজুরের নামটা অবশ্য ওনার মনে নাই। হুজুর কিছু পানি পরা দেন, এরপর ওনাকে রুকিয়া করে দেন। সেই পানি খাওয়ার পর উনি একেবারেই সুস্থ হয়ে যান। এরপর ওনারা আবারও সৌদি আরবে চলে আসেন। এরপর কেটে যায় দীর্ঘ একটা সময়। এর মধ্যে কোনো ধরনের ঘটনাই ঘটেনি আল্লাহর রহমতে। ভেবেছিলেন যে সব ঝামেলা শেষ হয়ে গেছে আল্লাহর রহমতে। 2020 সালে যখন ওনার বিয়ে হয়, বিয়ের পর আবার নতুন করে ঘটনার সূত্রপাত হয়। এক রাত্রে উনি আর ওনার হাজবেন্ড ঘুমিয়েছিলেন, হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি দেখেন যে একটা অবয়ব ওনার দিকে আসছে। ওই জিনিসটা এসেই ওনার বুকের উপর বসে পড়ে, আর তখনই ওনার শ্বাসকষ্ট শুরু হয়। উনি একদমই নিঃশ্বাস নিতে পারছিলেন না, মনে হচ্ছিল যে এখনই ওনার দম বেরিয়ে যাবে, উনি মারা যাবেন। ওনার এক ধরনের গোংরানির আওয়াজে পাশে শুয়ে থাকা ওনার হাজবেন্ডের ঘুম ভেঙে যায়। তো উনি তো আর ওই অবয়ব দেখছেন না, উনি দেখছেন যে এই নূর আপু শুয়ে শুয়ে এরকম গোংরানির মতো শব্দ করছে। তখন উনি ডাকতে থাকেন, এই কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার। উনি তো কোনো আওয়াজ দিতে পারছেন না। তো এরপর এই নূর আপুর হাজবেন্ড নূর আপুর আব্বা আম্মাকে ডাক দেয়। তো নূর আপুর আব্বা আম্মা অন্য ঘরে ছিল, তারা চলে আসে এখানে। এরপর জানায় যে এই ঘটনা, সেটা তো চলমান ছিল, ওই সময় চলমান ছিল। নূর আপু কিন্তু ওরকম গোংরানির মতো আওয়াজ করছেন, বলতে পারছেন না যে আসলে কি হচ্ছে, কিন্তু উনি দেখছেন যে ওনার সাথে কি হচ্ছে, অন্য কেউ কিন্তু সেটা দেখছে না। নূর আপুর আব্বু আগে যেটা করেছেন, ওই যে দোয়া পরে ফু দেওয়ার পর স্বাভাবিক হয়ে যেত, উনি সেটা করেছেন। এরপর আল্লাহর রহমতে ধীরে ধীরে নূর আপু স্বাভাবিক হয়ে যান। আগে তো যখন ঘটতো একটা সময় বাংলাদেশ থেকে ট্রিটমেন্ট নেওয়ার আগে, তখন মাসে 2-3 বার হতো।
এখন যেটা হলো সেটা হলো 2-3 দিন পর পরই এরকম ঘটনা ঘটছে। একদিন ওনার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, উনি ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে দেখেন আবার সেই অবয়বটা সামনে এসেছে। ওই অবয়বটা সামনে আসার সাথে সাথে বুকের উপর বসুক আর না বসুক ওনার শ্বাসকষ্ট শুরু হয়ে যেত। যখন শ্বাসকষ্ট শুরু হয়েছে তখন ওনার হাজবেন্ড ওনাকে হসপিটালে নিয়ে গেছে। ডাক্তাররা সব রিপোর্ট দেখে বলে যে আরে আপনার সব কিছু তো স্বাভাবিক, কোনো কিছু তো আমরা বুঝতে পারছি না, কোনো সমস্যা তো নাই। এরপর ওনার স্বামী ওনাকে বাসায় নিয়ে আসছেন। এরপর থেকে শুরু হয় নতুন আরো একটা সমস্যা। রাতের বেলা তো আগে দেখতেন, এখন যে কোনো সময় ওই অবয়বটাকে দেখতে থাকেন, যে কোনো সময় জিনিসের সামনে চলে আসে। যতবারই ওই অবয়বকে উনি দেখেন ততবারই ওনার শ্বাসকষ্ট শুরু হয়, সে দিন হোক রাত হোক। হঠাৎ ওনার খুব জ্বর আসে, এমন জ্বর যে উনি অচেতন হয়ে গেছেন। এরপর ওনার হাজবেন্ড নুরাপুর আব্বু আম্মুকে জিজ্ঞেস করছেন যে আসলে এই সমস্যাগুলো কবে থেকে। এরপর ওনার মা বাবা সবকিছুই ওনার হাজবেন্ডকে খুলে বলেন। তখন ওনার হাজবেন্ড বলেন যে এই জিনিসগুলো আমাকে যদি আরো আগে বলতেন তাহলে তো আমি আরো দ্রুত চিকিৎসা করাতে পারতাম। ওনার হাজবেন্ডের সাথে এক পাকিস্তানি মহিলা কবিরাজের পরিচয় হয়েছিল। এই মহিলা কবিরাজ আবার মদিনাতে থাকতেন, যেহেতু ওনারা মক্কায় থাকেন, ওই মহিলা কবিরাজ মদিনাতে থাকেন। তো ফোনে ফোনে যোগাযোগ হয়, সব সমস্যার কথা শুনে উনি বললেন যে এভাবে তো দূর থেকে হবে না, আর উনি মহিলা মানুষ, এই মুহূর্তে উনি মক্কায় যেতে পারবেন না, মদিনাতে যেন নূরাপুকে নিয়ে আসা হয়। পরদিন সকালবেলায় ওনাকে নিয়ে অর্থাৎ নূরাপুকে নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে যায়। সেই মহিলা কবিরাজের কাছে ওনার স্বামী নিয়ে গেছেন। এরপর উনি মাগরিবের আজান পর্যন্ত অপেক্ষা করেন, মানে ওই মহিলা কবিরাজ। এরপর উনি ঝাড়ফুঁক করার চেষ্টা করছেন, কি করা যায় চেষ্টা করছেন জিনটাকে হাজির করার জন্য। প্রথম দিন জিনটাকে হাজির করার অনেক চেষ্টা করেন ওই মহিলা কবিরাজ, কিন্তু কোনো লাভ হয় না। দ্বিতীয় দিনও চেষ্টা করেছেন, কোনো লাভ হয় না। তৃতীয় দিনে ওই জিনটা নূরাপুর শরীরে প্রবেশ করে। এরপর ওনার কিছু মনে নাই, বাকিটা উনি ওনার পরিবারের মুখ থেকে শুনেছেন, কারণ ওনার হাজবেন্ডের সাথে তো ওনার আব্বু আম্মু গেছেন, অর্থাৎ নূরাপুর আব্বু আম্মু গেছেন আর কি। ওই জিনটা শরীরে প্রবেশ করার পর ওই কবিরাজ তাকে জিজ্ঞেস করছেন যে তুই কে, কেন এই মেয়েটিকে কষ্ট দিচ্ছিস। ওই মহিলা কবিরাজ যেহেতু পাকিস্তানি ছিলেন, উনি বাংলা ভাষায় মোটামুটি কথাবার্তা বলা বা বুঝা এই জিনিসগুলো করতে পারতেন। তো উনি সেভাবেই জিনকে প্রশ্ন করছিলেন আর কি। ওই জিনটা বলে আজ থেকে 17 বছর আগে যখন এই মেয়েটা আর তার বান্ধবী রাতের বেলা খেলতে খেলতে জঙ্গলে যায়, ওই জঙ্গলে একটি কবরস্থান ছিল, ওখানে এক আত্মহত্যাকারী ছেলের কবর আছে। আমি ওখানেই থাকি, ওখানেই আমি বিভিন্ন বিষয়ে সাধনা করি। ওই রাত্রে যখন আমি ওদেরকে দেখি তখন আমার সাধনার জন্য আমি ওর উপর ভর করি, চেয়েছিলাম ওকে ধীরে ধীরে শেষ করে দেব। কিন্তু যখন ও আবার সৌদি আরবে চলে আসে তখন আমার জন্য কিছুটা সমস্যা হয়। তারপরও সেই সমস্যাটা কাটিয়ে নিয়ে ওর উপর আমি আবারও সওয়ার হই। এরপর ওরা বাংলাদেশে আসে, এক হুজুরের মাধ্যমে রুকিয়া করায়। এই জন্য ওকে অনেক দিন ধরে কিছু করতে পারি নাই, কিন্তু আবার আমার সময় শুরু হয়েছে। এবার ওকে আমি শেষ করব, শেষ না করে তো ছাড়বো না। ওই মহিলা কবিরাজ কিছু একটা বুঝতে পারেন যে এটাকে দূর করা যাবে, তবে সহজে দূর করতে পারলে ভালো হয়, এতে করে এই মেয়েটার উপর ধকল কমবে। মহিলা কবিরাজ কোনো রাগ ঢাক ছাড়াই জিজ্ঞেস করেন তুই কি চাস, দ্রুত বল, তোর কি হইলে তুই এই মেয়েটাকে ছেড়ে যাবি। তখন নাকি ওই জিনটা বলে যে একটা আস্ত খাসি দিতে হবে, আর একটা নির্দিষ্ট মরুভূমির নাম বলে যে ওই মরুভূমিতে গিয়ে ওই খাসিটা ছেড়ে দিয়ে আসতে হবে। আরো কিছু শর্ত দেয়, যে শর্তগুলো সারা জীবনই ওনাকে মেনে চলতে হবে। সেটা হচ্ছে নূর আপু কখনোই কোনো পারফিউম ব্যবহার করতে পারবেন না, আর উনি কখনো ওনার চুল খোলা রেখে কোথাও যেতে পারবেন না। ঘরের ভিতরে থাকতে পারবেন অল্প সময়ের জন্য, কিন্তু চুল খোলা রেখে ছাদে যাওয়া বা বাইরে ঘুরতে যাওয়া এটা উনি পারবেন না, যেটা ওনাকে সারা জীবনই মেনে চলতে হবে। তো সেই কথায় সম্মতি দেওয়া হয়। নূরাপুর স্বামী একটি খাসি ওই মহিলাকে বুঝিয়ে দেন এবং টুকটাক টাকাও দিয়ে আসেন, যাতে করে ওই নির্দিষ্ট মরুভূমিতে ওটা ছেড়ে দিয়ে আসা যায়। এরপর টানা 41 দিন ওনাকে মদিনাতেই থাকতে হয়েছিল।
টানা 41 দিন ওই মহিলা কবিরাজ ওনাকে রুকিয়া করে ঝাড়ফুঁক করে দিয়েছিলেন। এরপর আল্লাহর রহমতে উনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান, আলহামদুলিল্লাহ। উনি এখন ভালো আছেন। ওনার বর্তমানে 2টো সন্তান আছে, স্বামী সন্তান নিয়ে, পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। উনি আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা আপনার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলার যে রহমত, বরকত, নিরাপত্তা সেটা দিয়ে ঢেকে রাখুন। আমাদের সকল লিসেনারদেরকেই যেন আল্লাহ তাআলা তার রহমত, বরকত, নিরাপত্তা দিয়ে ঢেকে রাখেন, যাতে করে আমরা এই ধরনের বিপদ আপদে না পড়ি। আর রাতের বেলা আমরা আমাদের শিশুদেরকে অবশ্যই সাবধানে রাখবো। ছাদে যাওয়া, হুট করে বাইরে যাওয়া, এই বিষয়গুলো থেকে যেন তারা বিরত থাকতে পারে, এই জিনিসটা আমরা খেয়াল রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি নূর আপুকে আপনার এই ঘটনার জন্য। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের থার্সডে নাইটের 173তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ হাসান খান। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার চর সৈয়দপুরের কবরস্থান রোডে। ওনার বাবার নাম মোহাম্মদ খলিল খান। ঘটনাটি মূলত ওনার বাবার সাথেই ঘটেছিল। ঘটনাটি 2010 সালের দিকে ঘটেছিল। তখন ওনার বাবা একটি কোম্পানির সিকিউরিটি গার্ডের দায়িত্বে ছিলেন। ওই কোম্পানিটি ছিল নদীর পাশেই। কোম্পানিটা পেপার মিল নামে পরিচিত। ওই কোম্পানিতে শুরু থেকেই বিভিন্ন ধরনের সমস্যা ছিল। রাতের বেলা ওখানে নাইট শিফটে কেউ কাজ করতে পারতো না। বিভিন্ন ধরনের গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রতি বছর কয়েকজন লোক মারা যেত, যার কারণে রাতের বেলা নাইট শিফটে সেখানে কাজ বন্ধ রাখতে মালিক বাধ্য হয়েছিলেন। তবে যারা সিকিউরিটি গার্ডের দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতেন, তাদেরকে কিন্তু পাহারা দিতে হতো রাতের বেলাতে। রাতের বেলাতে বিভিন্ন ধরনের সাউন্ড সিকিউরিটি গার্ডেরা শুনতে পেতেন, যেমন বিভিন্ন ফ্লোরে মেশিন চলার আওয়াজ। পরে ওনারা যখন ওখানে যেতেন, দেখতেন যে না, মেশিন বন্ধ, কোনো সমস্যা নাই। আবার একসাথে অনেক মানুষ কথা বললে যেরকম শব্দ হয়, ওরকম শব্দ নিচ থেকে পাওয়া যেত। এছাড়া মাঝে মাঝে নুপুর পায়ে হাঁটার শব্দও পাওয়া যেত। এইসব বিষয় শুনতে শুনতে ওখানে যারা সিকিউরিটি গার্ডের দায়িত্বে ছিলেন তারা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। আর যেই মানুষগুলো প্রতি বছর 1-2 জন করে মারা যেত, তারা কিন্তু কোম্পানির ভেতরেই মারা যেত, বাইরে না। কোনো একটা গুরুতর অ্যাক্সিডেন্টে মারা যেত। তো যেই রাত্রে ওনার বাবার সাথে ঘটনাটি ঘটে, ওই রাত্রে ওনার বাবার নাইট শিফটে ডিউটি পড়ে। যখন ডিউটি দেওয়া হয়, তখন মাঝে মাঝে 2 জন করে কোম্পানির পেছন সাইডটা একটু ঘুরে টহল দিয়ে আসতো আর কি, যাতে পেছন দিক থেকে কোনো চোর ঢুকতে না পারে, ডাকাত ঢুকতে না পারে। কেননা ওই সাইডটাতে নদী ছিল, তো নৌকাতে করে বা ট্রলারে করে কেউ এসে কিন্তু চুরি করে আবার ট্রলারে করে ওই চুরির মালামাল নিয়ে চলে যেতে পারতো। এই কারণে মাঝে মাঝে পেছন দিকে যাওয়াটা জরুরি হয়ে যেত। প্রতিদিনের মতো ওনার বাবা গেটে বসেছিলেন। রাত তখন আনুমানিক 1টা কি 1:30 হবে। ফ্যাক্টরির পেছন দিক থেকে একটা আওয়াজ আসছিল আর কি। তো গেটে 3 জন ছিলেন। তো একজন ওনার বাবাকে বললেন যে, ভাই, এই আওয়াজটা মনে হচ্ছে টিনের আওয়াজ। টিন যদি বাতাসে ওড়ে তখন এক ধরনের ঠন 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 শব্দ হয়, ওই রকম আওয়াজ। তো বলতেছে যে, ভাই আসেন তো দেখি, ওদিকে আবার কেউ আসলো নাকি, নদীর কাছাকাছি জায়গা, কেউ আসতেই পারে, আর শব্দটার উৎস খুঁজে বের করি। তখন 2 জন ব্যক্তি, যার মধ্যে এই হাসান ভাইয়ের বাবাও ছিলেন, ওনারা 2 জন হাতে টর্চ লাইট নিয়ে হাঁটতে হাঁটতে ফ্যাক্টরির পেছন দিকে গিয়েছেন। তো গিয়ে দেখেন যে বাতাসে একটা টিন নড়ছে, এটা থেকেই শব্দ হচ্ছে। তখন ওনার বাবা বলেন যে, টিনটা আসেন বেঁধে দেই, যেহেতু পিছনে আসছি তাহলে আর শব্দ হবে না। তো ওনারা 2 জন মিলে টিনটা বেঁধে দেন। এরপর এই হাসান ভাইয়ের বাবা উনি ওনার সহকর্মীকে বলেন যে, আমি একটা কাজ করি, আমি ফ্লোরের ভেতরে যাই, আপনি বাইরেরটা দেখেন, দেখে আবার আমরা আগের জায়গায় এসে মিলিত হব। ঠিক আছে, ওনার সহকর্মী মেনে নিলেন, উনি আর এক সাইড দিয়ে যাবেন, আর হাসান ভাইয়ের বাবা
উনি ফ্লোরের ভিতরটা দেখতে দেখতে তারপর বাইরে বের হবেন। ফ্লোরের ভেতর দিয়ে কিছুটা যাওয়ার পর হাসান ভাইয়ের বাবা একটা আওয়াজ শুনতে পান। আওয়াজটা এমন ছিল কেউ যদি পানিতে হাত দিয়ে পানির উপর থাপ্পড় দেয় যে ধরনের শব্দ হয় না, ওই রকম আওয়াজ। আওয়াজটা কোথা থেকে আসছে এইটা দেখার জন্য হাসান ভাইয়ের বাবা আগাতে থাকেন। আগাতে আগাতে সামনের দিকে গিয়ে দেখেন ফ্যাক্টরির ভিতরে একটা হাউসের মধ্যে থেকে আওয়াজটা আসছে। হাউসের লাইট মারার পর উনি দেখেন যে বিশাল বড় একটা গজার মাছ, বিশাল বড় বলতে সাধারণত গজার মাছের আকৃতি আমরা যেরকম দেখি সেই হিসাবে বিশাল বড় আর কি, হয়তোবা সেটা ম্যাক্সিমাম 2.5 ফুট এরকম বড় আর কি, সেই অর্থে বিশাল। তো এত বড় একটা গজার মাছ ওই হাউসের ভিতরে নড়াচড়া করছে, লাফাচ্ছে। কিন্তু কথা হলো এই হাউস কিন্তু 2 মাস আগেই খালি করা হয়েছে। হ্যাঁ, পূর্বে হাউসে মাছ ছিল, সেই মাছগুলো অন্য আরেকটা হাউসে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হাসান ভাইয়ের বাবা ভাবছেন হাউসে পানি নাই, 2 মাস হলো, এখন এইখানে কাদা জমে আছে, তারপরে এখানে আবার একটা মাছও আছে, ঘটনাটা কি? তো উনি চিন্তা করছেন যে টাকি মাছ, শিং মাছ, গজার মাছ এগুলো কাদার মধ্যেও নাকি অনেকদিন বেঁচে থাকতে পারে। উনি ভেবেছেন যে হয়তোবা মাছ ধরে নেওয়ার সময় এই মাছটা রয়ে গেছে, কেউ টের পায় নাই, এই কারণে এই জিনিসটা এখন বের হয়ে আসছে। হাউসের গভীরতা কম থাকার কারণে অনায়াসেই কিন্তু উপর থেকেই একটু ঝুঁকে পড়ে ওই মাছটা ধরা যেত। হাসান ভাইয়ের বাবা কি করেছেন, ওই মাছটা ধরে অন্য হাউসে যেখানে মাছ শিফট করা হয়েছে ওখানে নিয়ে ছেড়ে দিবেন এরকম পরিকল্পনা করেছেন। তো উনি কি করেছেন, উনি এক হাতে যে লাইট ছিল লাইটটা অন্য হাতে নিয়ে লাইটটা ওই হাউসের পাশে রেখেছেন। এরপর উনি এক হাতের উপর বডির প্রেসার দিয়ে ঝুঁকে পড়ে অন্য হাত দিয়ে ওই মাছের লেজটাকে ধরে উপরে আনার চেষ্টা করছিলেন। উনি যখন এই চেষ্টা শুরু করেন উনি দেখেন এক অদ্ভুত দৃশ্য। মনে হচ্ছে ওই মাছটা আকারে আস্তে আস্তে বড় হচ্ছে। অবাক কাণ্ড, একটু আগে মনে হলো 2.5 ফুটের একটা মাছ, এখন বড় হয়ে গেল। উনি চিন্তা করলেন যে মনে হয় আমি ঠিকঠাক মতো খেয়াল করতে পারিনি, এই কারণে আসলে ওটা ছোট মনে হয়েছিল। এবার উনি দেখলেন যে আরে এই মাছটা এখন 6 ফুটের মতো লম্বা হয়ে গেছে, এত বড় মাছ, আর সেই সাথে মোটাও হয়ে গেছে। এরকম তো আসলে চোখের ভুল হতে পারে না। উনি বুঝতে পারলেন যে এই মাছটা আসলে কোনোভাবেই উনি এরকম ঝুঁকে পড়ে এক হাত দিয়ে তুলতে পারবেন না। উনি ওই হাউসের মধ্যে নেমে গেছেন। উনি তখনও কিন্তু বুঝতে পারছেন না যে এই মাছটা আসলে এত বড় কিভাবে হলো। উনি তখনও মাথার ভিতরে এই জিনিসটা আনতে পারেন নাই। এরপর যখন মাছটা আরো বড় হলো তখন উনি বুঝতে পারলেন যে না রে, আমি তো একটা বিপদে পড়ে গেছি, এইটা কোনো স্বাভাবিক মাছ না। উনি ওখান থেকে উঠে যাবেন এমন সময় হয় কি, এই গজার মাছের সামনে, বিশেষ করে আমরা শিং মাছ এই মাছগুলোর ক্ষেত্রে দেখি যে সামনের দিকে গোফের মতো 2টা জিনিস আছে। এই গজার মাছের সামনে এরকম 2টা গোফের মতো জিনিস ছিল। এর একটা সাপ যেভাবে, অজগর সাপ যেভাবে তার শিকারকে পেঁচিয়ে ফেলে, ওই জিনিসটা এসে এই হাসান ভাইয়ের বাবার পা পেঁচিয়ে ফেলে। হাসান ভাইয়ের বাবা যখনই দেখেছেন সাথে সাথে পাশে থাকা বলতে এই হাউসের যেই বর্ডার, এই বর্ডারের পাশে আবার কিছুটা দূরে লোহার খাম্বা ছিল। উনি একটা খাম্বা সাথে সাথে খপ করে ধরে ফেলেছেন, মানে 2 হাত দিয়ে ধরে ফেলেছেন। এদিকে ওই মাছটা ওনাকে টানছে। উনি মাছ টানতে গিয়েছিলেন, এখন মাছই ওনাকে আটকে ফেলেছে, ওনাকে টানছে, আর এবং উনি সর্বশক্তি দিয়ে ওই খাম্বাটা ধরে রাখছেন। ওই সময় মাছটা কথা বলা শুরু করে, কিরে আমাকে নিতে আসছিলি না, পারবি না, দেখ এখন তোকে আমি কি করি। হাসান ভাইয়ের বাবা ওই মাছটার দিকে ভালো করে খেয়াল করে দেখেন, ওই মাছটার কপালের উপরে লাল একটা দাগ, যেটা সিঁদুরের মতো মনে হচ্ছে, এরকম একটা দাগ ছিল। এদিকে উনি
যখন শরীরে প্রেশার অনুভব করছেন যে নিচ থেকে টানছে, উনি আবার ধরে রাখছেন, কি করবেন এটা বুঝতে আসলে পারছেন না। তখন কোন দোয়া দরুদ পড়বেন এটা ওনার মনেও আসছে না। ওনার বাবা একটা পীরের দরবারে যেতেন, ওখানে কিছু ওজিফা শিখেছিলেন, একটা দোয়া শিখেছিলেন। ওনার কোনো দোয়াই মনে আসছিল না, ওই দোয়াটা মনে আসছে। ওই দোয়াটা যখন উনি পড়া শুরু করেছেন, বিশেষ করে 2 লাইন পড়েছেন মাত্র, সাথে সাথে নাকি ওই মাস্টার বলে ওঠে, এই দোয়া পড়িস না, এই দোয়া পড়িস না, এই দোয়া পড়লে তুইও মরবি আমিও মরবো, এই দোয়া পড়িস না, তোর সাথে আমি সম্পর্কযুক্ত হয়ে গেছি, আমার সাথে তুই এখন সম্পর্কযুক্ত হয়ে গেছিস, এখন কিন্তু আমি মরলে তুইও মরবি, সুতরাং এই দোয়া পড়িস না কিন্তু। এই কথা শোনার পর হাসান ভাইয়ের বাবা চিন্তা করছেন যে এইবার তো এইটাতে দুর্বল করে ফেলা গেছে, ও দুর্বলতা তাহলে এই দোয়া, এইটা ওর শরীর উপর কাজ করতেছে, তাহলে এই দোয়াই বেশি করে পড়ি। এই দোয়া উনি বেশি করে পড়তে থাকেন। এদিকে ওই মাছটাও ছটফট করছে, টানাটানি করছে হাসান ভাইয়ের বাবাকে, আর উনিও দোয়া পড়ছেন, কিন্তু ওনার শরীরের একটা অংশে আস্তে আস্তে মনে হচ্ছে জ্বলা পোড়া শুরু হয়ে যাচ্ছে। এই হাসান ভাইয়ের বাবার কথা বলছি আর কি। ওই মাছটাও ছটফট করছে, কিন্তু হাসান ভাইয়ের বাবাকেও টানছে। তো এইভাবে চলতে থাকে। তখন তো গ্রীষ্মকাল ছিল, তাড়াতাড়ি আজান হয়ে যেত ফজরের আর কি। হঠাৎ করে আজানের আওয়াজ ভেসে আসে। মুয়াজ্জিন সাহেব ফজরে আজান দিয়েছেন, যখনই আওয়াজটা চলে আসে তখন ওই মাছটা তার যেই গোফের মতো যে অংশটা, এই জিনিসটা দিয়ে পেঁচিয়ে রেখেছিল পা, এটা ছেড়ে দেয়। আর তখন বলে যে আজকের জন্য তুই বেঁচে গেলি, কিন্তু তোর কারণে আমার যে ক্ষতি হয়েছে রে, আমি কিন্তু তোকে ছাড়বো না। এই কথা বলে ওই গজার মাছটা লেজ দিয়ে অনেক জোরে একটা আঘাত করেছে পায়ের দিকে এই হাসান ভাইয়ের বাবাকে। আর এই আঘাতে হাসান ভাইয়ের বাবা মাটিতে পড়ে যান, আর এই মাছটাও কোথায় যেন চলে যায়। এইখানে ঘটে আর একটা ঘটনা, সেটা হচ্ছে এই যে আর একজন সিকিউরিটি গার্ড, উনি যে অন্য আর একটা সাইড দিয়ে ঘুরে আর একটা জায়গায় আসছেন, ওখানে তো হাসান ভাইয়ের বাবারও চলে যাওয়ার কথা ছিল। তো ওই সিকিউরিটি গার্ড ঘুরে আসছে, এসে দেখে যে হাসান ভাইয়ের বাবা নাই। উনি চিন্তা করলেন যে খলিল সাহেব হয়তো বা এই দিকটাতে ঢুকেছেন, কোনো বিপদ আপদে পড়লো কি না, এই চিন্তা করে উনি আবার তাকে খোঁজার জন্য গিয়েছেন। খোঁজার জন্য যাওয়ার পর ওই যে হাউস, ওইখানেও এসেছেন। ওইখানে আসার পর বিভিন্ন জায়গায় টর্চ লাইট ধরছেন, কোথাও এই খলিল সাহেবকে খুঁজে পাওয়া যায় না, মানে এই হাসান ভাইয়ের বাবাকে খুঁজে পাওয়া যায় না। তখন উনি চিন্তা করছেন যে কি ব্যাপার, লোকটা কোথায় গেল। উনি আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেছেন। এদিকে হয়েছে কি, হাসান ভাইয়ের বাবা উনি নিজেও কিন্তু চিৎকার করে ওই সিকিউরিটি গার্ডের নাম ধরে ডেকেছেন। এই যে ডাকাডাকি হচ্ছে, কেউ কারোটা শুনতে পাচ্ছে না, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। না ওই সিকিউরিটি গার্ড হাসান ভাইয়ের বাবাকে দেখতে পাচ্ছে, না এই হাসান ভাইয়ের বাবা সিকিউরিটি গার্ডকে দেখতে পাচ্ছে। সিকিউরিটি গার্ড বলেন উনি বেশ কয়েকবার ওই হাউসের কাছে এসেছেন, আসার পরও উনি কাউকে দেখতে পান নাই। কি আজব ব্যাপার। অথচ দুইজনই ওখানে ছিলেন। এক অদৃশ্য পর্দা, এক অদৃশ্য মায়াজাল ওখানে সৃষ্টি হয়ে গিয়েছিল, যার কারণে কেউ কারো ডাকও শুনতে পাচ্ছে না, কেউ কাউকে দেখতেও পারছে না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর যখন পাওয়া গেল না, তারপর উনি হাল ছাড়েন নাই। উনি ফজরের আজানের কিছু সময় আগে আবারও উনি টহল দিতে থাকেন, কারণ উনি খোঁজার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় গিয়েছেন, পান নাই। আবার ওই জায়গায় আসেন, আসার পর দেখেন যে হাউজের একটা পাশে উনি পড়ে আছেন। তখন এই সিকিউরিটি গার্ড চিন্তা করেছেন যে খলিল সাহেব যে ঘুমাবে রাতের বেলা, এটা তো বললেই হতো, আমি পাহারা দিতাম, ওনাকে ঘুমানোর ব্যবস্থা করে দিতাম। তো এই জায়গার মতো একটা জায়গায় এসে, এরকম নির্জন জায়গায় এসে ঘুমানোর কোনো দরকার আছে? তখন ওনাকে ডাকাডাকি করতে থাকেন। ডাকাডাকি করতে গিয়ে দেখেন ভয়ঙ্কর ব্যাপার। হাসান ভাইয়ের বাবার শরীরের একটা সাইড মনে হচ্ছে পুড়ে গেছে। চামড়ার উপর ফুটন্ত গরম পানি পড়লে যেভাবে ফোসকা পড়ে যায়, ধোঁয়া উঠতে থাকে, ওই রকম হচ্ছে। তখন উনি বুঝতে পারেন এখানে আসলে উনি ঘুমাচ্ছেন না, উনি একটা বিপদে পড়ে গেছেন।
যেহেতু সমস্যা পূর্ব থেকে ছিল, তখন ওই সিকিউরিটি গার্ড অন্য আরেকজন সিকিউরিটি গার্ডকে ডাকতে থাকে। তারা সবাই যখন একত্র হয়, যেহেতু ওই সময় তারা 3 জন ছিলেন, 2 জন একত্র হয়েছে, তখন হাসান ভাইয়ের বাবাকে ধরাধরি করে ওখান থেকে সিকিউরিটিদের জন্য থাকা যে রুম, রেস্ট রুম, সেখানে নিয়ে গেছেন। এরপর ফোন দেওয়া হয় বাসায়। ওনার ফোন নিয়েই বাসার নাম্বার বের করে ফোন দেওয়া হয়। ভোরবেলা পরিবারের সদস্যরা সেখানে গিয়ে উপস্থিত হন। গিয়ে দেখেন যে অবস্থা খুবই খারাপ। হাসান ভাইয়ের বাবার মুখ দিয়ে লালা পড়ছে, শরীরের এক সাইড পুরোপুরি পুড়ে গেছে। তাড়াতাড়ি ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে চিকিৎসা করার পর ওনার বাবা কিছুটা সুস্থ হয়, কিন্তু ওনার শরীরের যেই অংশটা পুড়ে গিয়েছিল, এই অংশটা পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। আর বাসায় নিয়ে আসার পর উনি শুধু উপরের দিকে তাকিয়ে থাকতেন আর বলতেন যে ও আমারে মেরে ফেলবে রে, ও আমারে মেরে ফেলবে। এরপর জিজ্ঞেস করা হয়েছে আসলে কি হয়েছিল। এরপর উনি যখন সব ঘটনা খুলে বলেন, তখন বোঝা গেল যে আসলে কেন ওই সিকিউরিটি গার্ড ওনার বাবাকে দেখেন নাই, আর ওনার বাবা কেন ওই সিকিউরিটি গার্ডকে দেখেন নাই। এখন এই সমস্যা দূর করার উপায় কি? ওনারা কিন্তু অনেক ফকির কবিরাজ দেখিয়েছেন, কোনো কাজ হচ্ছিল না। সবাই টাকা খেয়ে চলে যেত, কাজ হতো না। আল্লাহর রহমতে একদিন এক মহিলার ঠিকানা ওনারা পান। উনি নাকি ওনার অনুগত জিন দ্বারা চিকিৎসা করে থাকেন। মুন্সিগঞ্জের আব্দুল্লাহপুর এলাকাতে ওই মহিলার বাড়ি। অনেকেই নাকি তাকে জেঠির বাড়ি বলে চিনে থাকেন। ওনাকে সবাই জেঠি বলতো, ওই যে আমরা জ্যাঠা জেঠি বলি না, ওরকম জেঠি বলতো, জেঠির বাড়ি। তো ওইখানে একটা গাড়িতে করে ওনাকে শুইয়ে নিয়ে যাওয়া হয় আর কি। ওখানে পৌঁছানোর পর ওই জেঠির সাথে কথা বলার জন্য অপেক্ষা করতে থাকেন। বেশি অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, যেহেতু অন্য লোকজন আসছিল আর কি। অনেকক্ষণ অপেক্ষার পর ওনাদের সিরিয়াল আসে, ওনারা ঘরে ঢোকেন। ওনার বাবার সাথে ওনার মা এবং বড় বোন ঢুকেছিল, এই যে হাসান ভাইয়ের মা এবং বড় বোন। তো হাসান ভাই ভেতরে ঢোকেন নাই, যেহেতু ওনারা ঢুকেছিলেন। ওনারা যেটা বলেছেন সেই অনুযায়ী বলি যে ওনারা যখন ঢুকেছেন তখন ওই জেঠিকে সালাম দিয়েছেন, জেঠি বসা ছিল, ওনারাও বসতে বলেছেন আর কি। ওই জেঠি বলেছেন যে ওনাদেরকে বসতে, আর হাসান ভাইয়ের বাবাকে ওই জেঠির সামনে শুইয়ে দিতে বললেন। হাসান ভাইয়ের বাবার কিন্তু ভেতরে ঢুকতে খুব কষ্ট হচ্ছিল। ওনাকে ভেতরে ঢোকানোর সময় হাসান ভাইয়ের বড় বোন, ওনার মা সহ আরো 2 জন ব্যক্তির সাহায্য নিতে হয়েছিল। মানে শরীরের ভার এত মনে হচ্ছিল 4 জন লোক মিলে নিয়ে যেতে পারছেন। হাসান ভাই ভেতরে ঢোকেন নাই সঙ্গত কারণে, বা নিষেধ ছিল আর কি। এরপর ওই যে জেঠি, যিনি মহিলা কবিরাজ, উনি বলতে থাকেন ঘটনাটা কি। উনি বলতে থাকেন যে এই যে হাসান ভাইয়ের বাবা মূলত যেটার সাথে ধস্তাধস্তি করেছেন, এই জিনিসটা খুবই ডেঞ্জারাস। এরা সবসময় 2টা থাকে, একটাকে দেও বলে আর একটাকে দেবী বলে। এগুলো অত্যন্ত শক্তিশালী। এগুলো 2টা থাকলেও এরা ছিল 3টা। একটাকে নাকি জেলেরা কোনো কারণে বন্দি করে ফেলে দিয়েছে, এবং যেখানে ফেলে দিয়েছে ওখান থেকে সে আর আসতে পারে নাই কখনোই। কোনো একটা ঘটনা ঘটেছে, আর ওই জেলেরাও তান্ত্রিক গোছের ছিল আর কি, দোয়া দুরুদ জানতো। ওরা কোনো একটা সিস্টেম করে ওইটাকে আরেক জায়গায় ফেলে দিয়েছে, মারে নাই, ফেলে দিয়েছে। যার কারণে এরা এখন 2টা আছে। এরা প্রতি বছর ওই ফ্যাক্টরি থেকে মানুষ বলি হিসাবে নিত। আগে কিন্তু এই হাসান ভাইয়ের বাবা ওই কোম্পানিতে সিকিউরিটি গার্ডের দায়িত্বে ছিলেন না। উনি যখন ওই সিকিউরিটি গার্ড হিসাবে দায়িত্ব পালন করছেন, উনি কি করতেন, সব জায়গায় ঘুরে বেড়াতেন। আর সব জায়গায় ঘুরে বেড়ানোর কারণে এই জিনগুলোর সমস্যা হতো। এই কারণেই এই জিনগুলো চেয়েছিল হাসান ভাইয়ের বাবাকে মেরে ফেলতে। সেই সুযোগই খুঁজছিল। ওই রাত্রে এই সুযোগটা পেয়েও যায়, একটা মায়াজাল সৃষ্টি করে সুযোগটা পেয়ে যায়। ওই সময় হঠাৎ করে এমন একটা ওজিফা উনি পাঠ করছিলেন, যার কারণে ওই মাছটারও শরীর অর্ধেক পুড়ে গেছে, আর ওনার শরীর অর্ধেকটাও পুড়ে গেছে। ওই সময় একে অন্যের সাথে সংযুক্ত হয়ে গিয়েছিলেন। যেমনটা হয় যে কোনো একজন ব্যক্তি যদি কারেন্টের শক খান, তার সাথে যদি অন্য লোকও যুক্ত থাকে, সেও শক খাবে। বিষয়টা এরকম, তাদের বেলায় ওরকমটা হয়ে গিয়েছিল। আর এই জিনটা পুরুষ না, এটা মহিলা, এটা হচ্ছে দেবী। আর দেওটা ও সময় ছিল না। দেবীটা যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন দেওটা হাসান ভাইয়ের বাবাকে খুঁজবে,
মেরে ফেলার জন্য। এই ধরনের কথা বলেই ওই জেঠি থামেন। এই সমস্ত কথা শুনে তো হাসান ভাইয়ের মা বোন কান্নাকাটি শুরু করে দিয়েছেন। তখন ওই জেঠি বলেন যে তোরা কান্না করিস না, ইনশাল্লাহ আমি চিকিৎসা শুরু করব, তবে তোদেরকে খুব সাবধানে থাকতে হবে বেশ কিছুদিন। উনি কিছু তেল পরা দেন, শরীরে মাখাতে হবে, আর বেশ কিছু ওজিফা আমল এই জিনিসগুলো দিয়েছেন। এরপর উনি বলেন আগামী 1 সপ্তাহ ওনার অনুগত খুব শক্তিশালী একটা বাদশাহ জিন, যে তার গোত্রের বাদশাহ বা বিশাল একটা এলাকার বাদশাহ, সে যাবে, সে গিয়ে রুকিয়া করে দিয়ে আসবে। আর যেই ঘরে ওনাকে রাখা হবে, অর্থাৎ হাসান ভাইয়ের বাবাকে, সেই ঘরটা যেন পরিষ্কার পবিত্র একদম ফ্রেশ রাখা হয়। এরপর উনি বলেন যে ঠিক আছে, তোমরা এখন যাও, 7 দিন দেখো। এবং উনি কিছু ঝাড়ফুঁক করে দিয়েছেন। এখানে ঘটে একটা অদ্ভুত ঘটনা। ওনার বাবা 4 জনের উপরে ভর করে ওই ঘরে ঢুকেছেন, 4 জন মিলে তাকে নিয়ে আসা যাচ্ছিল না। এবার আল্লাহর রহমতে উনি অনায়াসে উঠে দাঁড়ান, তবে শরীরের শক্তি তখনও কম ছিল, শরীর দুর্বল ছিল, যেহেতু অনেকদিন ধরে ভুগেছেন। শুধু ওনার মেয়ের ঘাড়ের উপর ভর করে আসছেন, অর্থাৎ এই হাসান ভাইয়ের বড় বোনের ঘাড়ের উপর ভর করে উনি আস্তে আস্তে হেঁটে 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 ওই গাড়িতেই ওঠেন, যেই গাড়িতে উনি শুয়ে এসেছেন কিছু সময় আগেই। এটা দেখে তো সবাই অবাক যে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ উনি হয়তো সুস্থতার দিকে যাচ্ছেন। 1 সপ্তাহ রাতের বেলা ওই জিন এসে রুকিয়া করে দিয়ে চলে গেছে, তবে ওনারা এটা বুঝতে পারেন নাই, শুধু ঘরটা পাক পবিত্র রাখতেন আর কি। এরপর যখন আবার ওনাকে নিয়ে যাওয়া হয়, ইতোমধ্যে উনি অনেকটা সুস্থ হয়ে গেছেন। তখন জেঠি বলেন যে ওই 2টা জিনকে বন্দি করার ক্ষমতা ওই জেঠির আছে, তবে উনি সেটা করতে চান না। কেননা ওটাকে বন্দি করতে গেলে অন্য জিনেদেরকে কাজে লাগাতে হবে, আর সেই জিনদেরকে কাজে লাগাতে গেলে ওদেরকে অনেক কিছু খাওয়াতে হবে, যার জন্য অনেক খরচপাতি আছে, যার কারণে উনি এটা করতে চান না। আর এটার প্রয়োজনীয়তা উনি ওইভাবে দেখেন না। ওদেরকে বন্দি করলে আবার অন্য ধরনের সমস্যাও হতে পারে। তো এরপরে উনি আরো কিছু রুকিয়া করে দিয়েছিলেন। আল্লাহর রহমতে হাসান ভাইয়ের বাবা পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ। তবে এই ঘটনার পর ওই কোম্পানিতে চাকরিটা উনি আর কন্টিনিউ করেন নাই, উনি চাকরিটা ছেড়ে দিয়েছিলেন। তবে পুরোপুরি সুস্থ হতে মোটামুটি সময় লেগেছিল, যেহেতু একটা শারীরিক ধকল গেছে, শরীরের একটা অংশ একদম পুড়ে যাওয়া মতো অবস্থা বলতে যেটা বোঝায়, প্যারালাইজড হয়ে যাওয়া, সেই অবস্থা থেকে একদম স্বাভাবিক অবস্থা আসতে সময় লাগবে, এটাই স্বাভাবিক। তো আলহামদুলিল্লাহ উনি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিলেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা বিভিন্ন সময় শুনেছি গজার মাছ যখন দেখা যায়, বিশেষ করে এই ধরনের প্যারানরমাল ঘটনার ক্ষেত্রে গজার মাছ 2টা থাকে। আসলেই অধিকাংশ ঘটনায় আমরা শুনেছি যে 2টাই দেখা গিয়েছে। আজকে কিন্তু এই ঘটনার মাধ্যমে জানতে পারলাম যে গজার মাছের আসল ব্যাপারটা, একটাকে বলে দেও আর একটাকে বলে দেবী। ওই দেবীটা মূলত আক্রমণ করতে এসেছিল। দেখুন কি একটা অদ্ভুত ব্যাপার, এমন একটা ওজিফা উনি পাঠ করছিলেন যেটার ফলে ওই জিনটা শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আর জিনটা যেহেতু হাসান ভাইয়ের বাবাকেও তার সাথে কানেক্ট করে ফেলেছিলেন, যার কারণে তারও ক্ষতি হয়ে যাচ্ছিল। ওই সময় যদি উনি এটা কন্টিনিউ করতেন আর ফজর আজান না হতো, তাহলে ওই জিনটাও মারা যেত, হয়তোবা হাসান ভাইয়ের বাবাও উনিও মারা যেতেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায়। ওনার অনেকগুলো ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। উনি বাংলাদেশের স্বনামধন্য একটি পত্রিকায় চাকরি করছেন। যে ঘটনাটি উনি সংগ্রহ করেছেন, এই ঘটনাটি ওনাদের এলাকারই ঘটনা। ঘটনাটি ঘটেছিল ওনার সম্পর্কে চাচা হন এমন 2 জন ব্যক্তির সাথে। একজনের নাম মিলন, একজনের নাম মিশর। ওনাদের 2 জনের সাথেই মূলত ঘটনাটি ঘটেছিল 2001 সালে। এই যে মিলন চাচা, মিশর চাচা, ওনারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছেন, 2 জনই খুবই অন্তরঙ্গ বন্ধু। ঘটনা শুরুর আগে লোকেশনটা আমরা একটু বর্ণনা করি। এই যে মিশর চাচা, ওনাদের বাড়ি থেকে যে বিলে ওনারা মাছ ধরতে যাবেন তার দূরত্ব
250 ফিটের মতো। বর্ষার সময় যখন খাল বিল থই থই করে পানিতে, তখন জোয়ার ভাটা, এই কারণে তখন কিন্তু পানি বাড়ে কমে। যখন কমে ঠিক তখনই মাছ ধরার মোক্ষম সময়। এই বিলের পাশেই ছোটখাটো একটা উঁচু ভিটা অবস্থান করছে, যার নাম স্থানীয়ভাবে কুলুর ভিটা হিসেবেই পরিচিত। কুলুর ভিটার উপরে বেশ কয়েকটি বড় তাল গাছ রয়েছে। তাল গাছের আশেপাশে ঝোপঝাড় হয়ে গেছে, একটা জঙ্গলের মতো হয়েছে ছোটখাটো একটা। তাছাড়া এই কুলুর ভিটায় আগে থেকে প্যারানরমাল সমস্যা বিদ্যমান রয়েছে। এই যে মিলন চাচা, মিশর চাচা আগে থেকে কিন্তু অবগত আছেন যে এই কুলুর ভিটায় সমস্যা আছে। দুজনে সাহস করে ঠিক করেন যে এই কুলুর ভিটার পাশে ওনারা মাছ ধরতে যাবেন। দুজন তো তখন যুবক বয়সী, কর্মঠ, পরিশ্রমী। এই সমস্ত ভূত প্রেতের ভয় আর ওনাদের কাছে কি আসতে পারে, এরকমই চিন্তা করেছেন। পূর্ণিমায় কিন্তু মাছ বেশি পাওয়া যায়, এই কারণে পূর্ণিমার রাতেই ওনারা মাছ ধরতে যাবেন বলে পরিকল্পনা করেছিলেন। আকাশের চাঁদের আলোয় তখন চারদিকে আলোকিত। মিলন চাচা, মিশর চাচা একটা কোদাল, একটা নেটের জাল এবং মাছ রাখার জন্য ব্যাগ, কয়েকটা বাঁশের খুঁটি, এগুলো নিয়ে ওই কুলুর ভিটার কাছে থাকা বিলে মাছ ধরতে যাচ্ছেন। তখন রাত আনুমানিক 8টা কি 8:30টার মতো বাজে আর কি। তখন বিলে পানি খুবই কম। প্রথমে মিলন চাচা, মিশর চাচা ওনারা ওইখানে গিয়ে একটা আইল বেঁধেছেন। আইলের অপর পাশে কোদাল দিয়ে গর্ত খুঁড়েছেন, যাতে করে পানিগুলো সরাসরি গর্তের মধ্যে যেতে পারে। সাথে নিয়ে যাওয়া নেটের জালটা বাঁশের খুঁটির সাথে বেঁধে পানির স্রোতের মাধ্যমে ওই গর্তের ভিতরে যেতে থাকে। এভাবে আপা টেনে মাছ ধরতে থাকে। ওনাদের স্থানীয় ভাষায় এই পদ্ধতিতে মাছ ধরাকে বলে আপা টেনে মাছ ধরা। এভাবে কিছুক্ষণ মাছ ধরতে থাকে, বেশ ভালোই মাছ ধরা পড়ে। তখন দেশি বেশ কিছু মাছ, টাকি, শৈল, কই মাছ, চিংড়ি মাছ, ছোট ছোট পুঁটি মাছ দুজনেই পেতে থাকেন। তারা খুবই আনন্দিত, তাদের কষ্টটা সার্থক হচ্ছে আল্লাহর রহমতে। আর এই আনন্দে ওনারা দুজনই বিড়ি ধরিয়েছেন, কারণ মাছ ধরার সময় বিড়ি খাওয়ার নাকি আলাদা একটা আনন্দ রয়েছে। এটা ওনারা বুঝতে পারেন যারা এটা খান আর কি। তো ওনারা তো বিড়ি ধরিয়েছেন, খাচ্ছেন বিড়ি, মাছও ধরছেন। আর সেই সাথে সাথে থাকা ব্যাগের মধ্যে মাছগুলো ভরছেন। তবে এই আনন্দ বেশিক্ষণ কিন্তু আর রইল না। মিলন চাচা, মিশর চাচা হঠাৎ করে পাশে থাকা ওই কুলুর ভিটার ওই দিক থেকে ধপাস ধপাস করে তাল পড়ার আওয়াজ শুনতে পান। এই 5 মিনিট 7 মিনিটের ব্যবধানে এরকম ধপাস ধপাস আওয়াজ হচ্ছে। এরকম আওয়াজে দুজনের খুশি কিন্তু বিলীন হতে চলছে, কারণ ওই দিকটাতে এমনি প্যারানরমাল সমস্যা আছে। কিন্তু তখন তো ভাদ্র মাস, তাল পাকার সময়, তাল তো পড়তেই পারে রাতের বেলা। মিশর চাচা মিলন চাচাকে বলেন, হ্যাঁ রে, তুই কি তাল পড়ার শব্দ শুনতে পেয়েছিস? তো মিলন চাচা বলে যে হ্যাঁ পেয়েছি তো। মিশর চাচা তখন বলে, আমি মাছ ধরছি, যা তো ভাই তুই একটু তাল গাছের নিচে গিয়ে দেখ তো তাল টাল পাস কিনা, যদি পাস নিয়ে আয়, দুজন মিলে খাওয়া শুরু করব। পূর্ণিমার চাঁদের আলোতে মিলন চাচা গুটি গুটি পায়ে হাঁটতে থাকেন সেই তাল গাছের দিকে। হেঁটে হেঁটে অগ্রসর হচ্ছেন। মিলন চাচা প্রথমে গিয়ে অবাক হন, ভয়ও পান কিছুটা। মিলন চাচা দেখেন যে ওখানে তাল কই, গাছের নিচে তো কোনো তালই নাই। মিলন চাচা দ্রুত মিশর চাচার কাছে এসে বলেন যে হ্যাঁ রে, আমরা যে শব্দ শুনলাম তাল পড়ার, ওখানে গিয়ে তো কোনো তালই পেলাম না। ও অবস্থা তো সুবিধার মনে হচ্ছে না রে, এটা তো আমাদের মনের ভুল হতে পারে না। আমরা একসাথে দুজনেই মানে মনের ভুল করব, এটা কিভাবে সম্ভব? মিশর চাচা বলেন, আরে মনের ভুল হইলেও হইতে পারে, এটা নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নেই। আর ঘন্টাখানেক মাছ ধরে আমরা চলে যাব, এর বেশিক্ষণ আর থাকা যাবে না। আসলে তখন তো অনেক রাত, বিষয়টা এরকমও না, রাত 8টা 8:30টার দিকে ওনারা গিয়েছেন। তখন তো আর বেশি রাত না, এমন না যে রাত 2টা 3টা বাজে। তখন ওনারা আর ঘন্টাখানেক মাছ ধরবেন। মাছ তো মোটামুটি ভালোই পেয়েছেন, কিন্তু সমস্যা আস্তে আস্তে বাড়তেই থাকে। মিশর চাচা মিলন চাচা মাছ ধরছে, গল্প করছে আর বিড়ি খাচ্ছেন। হঠাৎ করে
মিলন চাচা ও মিশর চাচার শরীরে একটা ঠান্ডা শীতল হাওয়া এসে লাগে। সাথে সাথে দুজনের শরীরটা ভার হয়ে যায়। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি মিলন চাচা ও মিশর চাচাকে বোঝাতে চাচ্ছে এখানে আর মাছ ধরা যাবে না। কিন্তু দুজনের তো মাছ ধরার নেশা এমন ভাবে চেপে ধরেছে, ওনারা তো যাবেন না এত সহজে। বেশ কিছুক্ষণ পরে ঘটল আর একটা ভীতিকর ঘটনা। দুজনে একসাথে শুনতে পান কুলুর ভিটার ভেতর থেকে একটা বাচ্চা মেয়ে কান্না করছে। এটা যে মেয়ে বাচ্চার কান্নার আওয়াজ এটা ওনারা বুঝতে পারছেন, দুজনেই একসাথে শুনছেন। কিন্তু সেটা নাকি কান্নার আওয়াজ যখন কানে আসে তখন এই মিলন চাচা মিশর চাচা দুজনেই বেশ ভয় পেয়ে যান। মিশর চাচা মিলন চাচাকে বলেন, হ্যাঁ রে মিলন, কান্নার আওয়াজটা কার হতে পারে, তাও আবার এত রাত্রে? কি করবি, মাছ ধরবি না নাকি ওখানে গিয়ে দেখবো কান্নার আওয়াজটা কার? এখানে একটা বিষয় বলে রাখা ভালো, তখনকার সময় নাকি ছেলে ধরা কিংবা গলা কাটা, এই যে একটা কথা ছিল না যে ব্রিজ হবে, ব্রিজের পিলারে বাচ্চার মাথা লাগবে, বাচ্চাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। এই জন্য ওই সময় ছেলে ধরা তারপরে গলা কাটা এরকম বলা হতো যারা এইভাবে ধরে নিয়ে যেত। এই ধরনের বিষয়গুলো কিন্তু তখন চারদিকে বেশ ছড়িয়েছিল। ওরা চিন্তা করেন যে ওইখানে নির্জন জায়গায় কোনো বাচ্চাকে কি ধরে নিয়ে এসেছে নাকি, মনে হয় কোনো ছেলে ধরা হবে, চুরি করে নিয়ে যাবে, তারপর গলা কাটবে, মাথা কাটে, অথবা কোনো ব্রিজে দিবে, রাস্তায় দিবে। না তো এটা তো করা যাবে না, এটা আমাদের গ্রামের বাচ্চাই হতে পারে বা পার্শ্ববর্তী কোনো গ্রামের বাচ্চা হতে পারে, এটা তো কোনোভাবে হতে দেওয়া যাবে না। দুজনে তখন পরামর্শ করছেন যে কি করা যায়। আবার ভাবছেন জানে না এ কিছু না, ধুর ওইদিকে যাব না, মনে হয় কোনো ভূত প্রেত হবে। আবার মনে হচ্ছে না কোনো বাচ্চার আওয়াজ। যদি ভূত প্রেত মনে করে ওনারা এড়িয়েই যান, তাহলে একটা মানুষের জীবন যদি সত্যি সত্যি সংশয় হয়ে থাকে, তাহলে ওনারা নিজের বিবেকের কাছে কিভাবে জবাব দেবেন? যদি শোনা যায় সত্যি কোনো একটা গ্রাম থেকে একটা বাচ্চা গায়েব হয়েছে, তখন ওনারা কি করবেন? নিজের বিবেককে তো ক্ষমা করতে পারবেন না, নিজেদেরকে ক্ষমা করতে পারবেন না। ওনারা চিন্তা করেন যে আমরা ওইদিকে যাব, দেখবো যে কে কান্না করে। মিলন চাচা মিশর চাচা এখনো বুঝতে পারেন না যে আসলে কি অপেক্ষা করছে ওনাদের জন্য, তা আবার এত রাত্রে, নাকি কান্নার শব্দ, এও কি সম্ভব? দুজনে কান্নার আওয়াজ অনুসরণ করে যেতে থাকেন। কান্নার যে শব্দটা, এই শব্দের উৎস খুঁজছেন যে ঠিক কোন পাশ থেকে আসছে। আশ্চর্যের বিষয়, প্রথমে যেখানে কান্নার শব্দ শুনতে পান সেখানে গিয়ে দেখেন কান্নার শব্দটা এবার অন্য দিক থেকে শোনা যাচ্ছে। অর্থাৎ যদি পূর্ব দিক থেকে ওনারা বুঝতে পারেন যে শব্দ আসছে, ওখানে যাওয়ার পর অর্থাৎ পূর্ব দিকে যাওয়ার পর মনে হচ্ছে পশ্চিম দিক থেকে আওয়াজ আসছে। আবার ওনারা পশ্চিম দিকে যান, এবার মনে হচ্ছে পূর্ব দিক থেকে আসে, আবার পূর্ব দিকে যান, মনে হচ্ছে এবার উত্তর দিক থেকে আসে। এইভাবে ওনারা ওই জায়গাতে ঘুরছেন। বেশ কিছুক্ষণ পর ওরা দেখলেন যে একটি তাল গাছ ঘেঁষে সামনের ঝোপের ভিতরে 7 থেকে 8 বছর বাচ্চার একটা অবয়ব হাঁটু গেড়ে বসে আছে। হাঁটুর উপরে 2 হাত এবং হাতের উপরে মাথা নিচু করে লম্বা চুল সামনে ঝুলিয়ে রেখে কান্না করছে। পরক্ষণে মিলন চাচা ও মিশর চাচা ওই বাচ্চাটিকে উদ্দেশ্য করে ডাক দেয় এবং বলে, আরে কে রে তুই, এত রাত্রে এখানে বসে কান্না করছিস কেন রে বাপু? তোর বাবার নাম কি রে, তোর বাড়ি কোথায়? এটা বলছে আর ওই অবয়বের দিকে ওনারা দুজন এগোচ্ছেন। ঠিক তখনই ঘটলো একটি ভয়ঙ্কর ঘটনা। দুজনে কাছে যেই না গিয়েছে তখনই ওই মেয়ে অবয়বটি মাথা উঁচু করে তাকায়। তখন এই মিলন চাচা এবং মিশর চাচা দেখেন খুব ভয়ঙ্কর রকমের বিশ্রী চেহারা। ওই অবয়বটার মুখটা মনে হচ্ছে সম্পূর্ণ পোড়া, চোখ দুটো মনে হচ্ছে চোখের জায়গা থেকে বেরিয়ে গেছে, আগুনের ন্যায় জ্বলজ্বল করছে, নাক নেই, হাতে লম্বা লম্বা নখ। মিলন চাচা এবং মিশর চাচাকে দেখে দাঁড়িয়ে পড়েছে এবং বিশ্রী রকম উচ্চ স্বরে হেসে বলতেছে, পাইছি রে তোদেরকে, এইবার দেখি তোদেরকে কে বাঁচায়। তোদেরকে আমি এখনই মেরে ফেলবো, দুজনকে আমি এখনই খাবো খুব মজা করে। নাকি কণ্ঠে নাকি ওই অবয়বটা বলছিল। মিলন চাচা এবং মিশর চাচা প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওঠেন এবং বলতে থাকে, ও আল্লাহ গো, বাঁচাও গো। এই বলে উল্টো দিকে ঘুরে দিয়েছেন দৌড়। ওরা এখন দৌড় দিয়েছেন, মনে হচ্ছে পেছন থেকে কুলুর ভিটার যে ঝোপঝাড় এগুলো ভেঙে ছুড়ে ওনার দিকে আসছে, পেছন থেকে এরকম শব্দ হচ্ছে। এদিকে ওই মাছ, কোদাল, জাল ফেলে রেখেই তো ওনারা দিয়েছেন দৌড়। দৌড় দিয়ে যখন ভিটার সীমানা পার হয়ে
মাঠের ভেতরে অনেকটা চলে এসেছেন, তখন দুজনে পেছনের দিকে একবার তাকান। ওনারা দেখতে পান কুলুর ভিটার চারপাশ দিয়ে চারটা বিশাল বড় আগুনের মতো মানুষের অবয়ব মিলন চাচা এবং মিশর চাচার পিছু এগিয়ে আসছে। আর পেছন থেকে ডেকে ডেকে বলতেছে, কিরে আয়, মাছ ধরবি না? আয় মাছ ধর, এত কিছু দেখানোর পরও মাছ ধরবি না? আয় আয়। পরক্ষণে পেছনে আর দুজনে না তাকিয়ে দুজন দিয়েছেন দৌড়, আর দৌড় দিয়েছেন এই মিশর চাচার বাড়ির দিককে উদ্দেশ্য করে। এক দৌড়ে মিশর চাচার বাড়ির উঠোনে এসে তারা চিৎকার দিয়ে বলে যে আমাদের বাঁচা রে, আমরা মরে গেলাম। এই বলে দুজনই মাটিতে পড়ে যান, তবে মিশর চাচা অজ্ঞান হয়ে যান। মিলন চাচা অজ্ঞান হন নাই। ঘরের লোকজন শব্দ শুনে তাড়াতাড়ি বেরিয়ে হয়ে এসে দেখে যে মিশর চাচা উঠোনে পড়ে আছে। সবাই দোয়া দরুদ পরে মিশর চাচার মাথায় পানি ঢালতে থাকে। এক পর্যায়ে জ্ঞান ফেরত আসে। জ্ঞান ফিরে মিশর চাচা বলেন যে মিলন কোথায়, এই বলে আবার উনি অজ্ঞান হয়ে যান। এদিকে মিলন চাচা মূলত ওনার সাথে আসেন নাই, উনি চলে গিয়েছিলেন ওনার বাড়ির দিকে। কিন্তু উনি বাড়ি পর্যন্ত পৌঁছান নাই। ওনার বাড়ি থেকে প্রায় 30-40 ফিট দূরত্বে উনিও জ্ঞান হারিয়ে পড়েছিলেন। তাকেও লোকজন ধরাধরি করে নিয়ে আসে। সকালবেলা আসলে বুঝতে পেরেছিলেন যে এই অবস্থা, তো তারও মাথায় পানি ঢালা হয়, দোয়া দুরুদ পরে ফু দেওয়া হয়। এক পর্যায়ে তারও জ্ঞান ফেরত আসে। ওদিকে মিশর চাচারও জ্ঞান ফেরত আসে, স্বাভাবিক হয়েছেন। উপস্থিত সবাই জিজ্ঞেস করে কি হয়েছে। ওনারা তো এই ঘটনাগুলো চাচার মতো করে খুলে বলেছেন। মূলত এই যে মিশর চাচা দৌড়ে ওনার বাড়ি পর্যন্ত এসেছেন, উনি মনে করেছেন যে মিলন চাচা আছে সাথে, আসলে তো তা নাই। এখানেও একটা ভয়ঙ্কর মায়াজাল কাজ করেছে। এদিকে মিলন চাচা অবশ্য উনি মিশর চাচার উপস্থিতি বুঝতে পারেন নাই, উনি একাই ওই দিকটাতে চলে এসেছিলেন। দুজন যখন একা হয়ে গেছেন, তখনই মূলত এই মিশর চাচাকে আবার ভয় দেখানোর চেষ্টা করেছে। ওই সময় বাড়ি পর্যন্ত আল্লাহর রহমতে চলে এসেছিলেন, যার কারণে খুব একটা সমস্যা হয় নাই। তখন কিন্তু রাত যে অনেক, এইটাও বলা যাবে না। কারণ হচ্ছে ওনারা 8টা 8:30টার দিকে গিয়েছেন, ঘন্টাখানেক কাজ করে মাছ ধরা শুরু করেছেন, তারপর হয়তো বা 1 ঘন্টা কেটেছে। সেই হিসাবে রাত ম্যাক্সিমাম 11টা বেজেছে। কিন্তু ওনারা যখন দৌড়াদৌড়ি করে বাড়ির দিকে এসেছেন, বিশেষ করে মিশর চাচা, তখন রাত 2টোরও বেশি বাজে। এর ভিতরে যে এত সময় চলে গেছে এটা ওনারা বুঝতেই পারেন নাই। স্থানীয় এক মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনে দুজনকে খুব ভালো করে ঝাড়ফুঁক করানো হয়, রুকিয়া করানো হয়, পানি পড়া দেওয়া হয়, তেল পড়া দেওয়া হয়। ওই পানি পড়া গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করাতে বলেন বেশ কিছুদিন। ওনাদের শরীরে কিন্তু অনেক জ্বর এসেছিল, শরীরে প্রচন্ড ব্যথাও হয়েছিল। সকালবেলা মিশর চাচার বাড়ির লোকজন মাছ ধরার জায়গায় কোদাল জাল আনতে গিয়ে দেখতে পেয়েছিলেন যে সেখানে যে ব্যাগ ভর্তি মাছ ওনারা রেখেছিলেন, একটা মাছ অবশিষ্ট ছিল না, শুধু মাছের কাঁটা ও আষ্টে দেখাচ্ছিল যে সেখানে পড়ে আছে। আর কুলুর ভিটার মাঝে মাছের খালি ব্যাগ ছেঁড়া অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে আল্লাহর রহমতে হুজুরের চিকিৎসার মাধ্যমে দুজন সুস্থ হয়ে যান ঠিকই, তবে অনেক দিন তাদের ভিতরে এই ভয়ের সিমটমগুলো রয়ে গিয়েছিল। অনেকদিন ওনারা ট্রমাটাইজড অবস্থায় ছিলেন আর কি। তারপর থেকে আর কেউ কখনো কুলুর ভিটায় মাছ ধরা তো দূরের কথা, দিনের বেলাও যেত না প্রয়োজন ছাড়া। এই ঘটনা কিন্তু এই মিশর চাচার কাছ থেকে সংগ্রহ করেছেন মিকাইল আহমেদ ভাই। ধন্যবাদ জানাচ্ছি মিকাইল আহমেদ ভাইকে তার ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, শুনলেন তো মাছ ধরতে গেলে যে ঘটনাগুলো ঘটে বাংলাদেশের প্রেক্ষাপটে, যেহেতু আমাদের দেশে অনেক নদী নালা খালবিল রয়েছে, অনেক মাছও পাওয়া যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে মাছ ধরা রিলেটেড ঘটনাগুলো ভৌতিক ক্লাসিক্যাল ঘটনা বলতে হবে। এটা আমাদের আবহমান বাংলার সাথে একদম মিশে গিয়েছে। এই ঘটনা আমরা যতই শুনি কেন জানি পুরনো মনে হয় না, মনে হয় নতুন করেই শুনছি। কারণ এটা সবসময় আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। হঠাৎ করে তো বাংলাদেশ আর মরুভূমি হয়ে যাবে না, নদী নালা যদি শুকিয়েও যায় তাও তো একটা দীর্ঘ সময় লাগবে। আর যতদিন নদী নালা খালবিল বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের জলবায়ু এবং আবহাওয়ার প্রেক্ষাপটেই এরকম খালবিল নদী নালা রয়েছে, আর সেখানে আমাদের বাংলাদেশের মানুষজন মাছও ধরবে, আর সেখানে ভৌতিক ঘটনাও ঘটতে থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমরা চাই না এই ধরনের ভয়ঙ্কর ঘটনা কারোর সাথে ঘটুক।
কারণ এই ধরনের ভয়ঙ্কর ঘটনা যাদের সাথে ঘটে তারাই বুঝতে পারেন এটার ভয়াবহতা কতটা ভয়ঙ্কর আকারে তাদের জীবনে প্রভাব বিস্তার করে।